বড় লোকের দেমাগি মেয়ে রাত আর 5টা সুন্দরী মেয়ের মধ্যে সেও একজন। ছোটবেলায় রাত্রির মা মারা যায়, মেয়ের কষ্ট হবে ভেবে রাত্রির বাবা রায়হান সাহেব আর দ্বিতীয় বিয়ে করেনি। জীবনে মেয়ের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখেনি। মায়ের অভাব ভুলিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করেছেন তিনি। কখনো মেয়ের গায়ে হাত তোলেননি, আর তাই শাসনের অভাবে রাত্রি কিছুটা বিগড়ে গেছে। ছেলেদের পোশাক পরতে বেশি পছন্দ করে রাত্রি। নিজেকে বাঙালি নারী না ভেবে বিদেশি কালচার চলাফেরা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য অবশ্য কেউ কিছু বলে না। আর কারই বা দায়ী পড়েছে এসব বলে অযথা শত্রুতা করার? কিছু কিছু ছেলে আছে যাদের কাছে রাত্রির চলাফেরা ভালো লাগে না, কিন্তু সাহস করে কিছু বলতে গিয়েও তারা বলতে পারে না। কিন্তু রাসেল ছেলেটা সবার চেয়ে আলাদা। সত্য বলতে ভয় পায় না কখনো। ভয় না পেলেও অযথা ঝামেলা করার সময় নেই যেন তার পকেটে। সে পড়াশোনায় বেশিরভাগ সময় নিজেকে ব্যস্ত রাখে। গরিব বাবার স্বপ্ন সে একদিন অনেক বড় ডাক্তার হবে। বড় লোকদের রাসেল খুব কমই পছন্দ করে। সেক্ষেত্রে রাত্রিকেও রাসেল ঘৃণা করে, কারণ রাত্রির প্রভাবশালী বাবার একমাত্র মেয়ের শাসন না পাওয়া বিগড়ে যাওয়া সন্তান। বড় লোকদের ঘৃণা করার পেছনে অনেক কারণ আছে। রাসেলের দাদা পূর্বকালের জমিদার ছিল, অনেক সম্পত্তির মালিক ছিলেন তিনি, কিন্তু ওনার জীবনে একটা দুঃখ ছিল। ওনার কোনো কন্যা সন্তান ছিল না, ওনার শুধু 4 জন পুত্র সন্তান। তাই তিনি কন্যার আশায় দ্বিতীয় বিয়ে করেছিল। আর দ্বিতীয় বিয়ের সংসারে সন্তান ছিল রাসেলের বাবা। তাই 4 ভাই রাসেলের বাবাকে সৎ ভাই বলে সহ্য করতে পারতো না, কিন্তু রাসেলের দাদার কারণে কিছু বলতেও পারতো না। একদিন রাসেলের দাদা মারা যায়, আর সেই দিন থেকেই 4 ভাই নানা অত্যাচার করে রাসেলের বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। রাসেল তার বাবার কাছে ওনাদের অত্যাচারের কাহিনী শুনতো আর অনেক কষ্ট পেত। এই জন্য রাসেল কোনো বড় লোককে সহ্য করতে পারে না। রাত্রির চালচলন, পোশাক আশাক, আচরণ, অহংকার রাসেলকে বড় লোকদের প্রতি আরও ঘৃণা বাড়িয়ে দিত। রাত্রি রাসেলের সাথেই পড়াশোনা করে। রাসেলের ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র, আর রাত্রি তেমন ভালো ছাত্রী না, একেবারে খারাপও না, তবে কেউ কাউকে সহ্য করতে পারে না। এটাই তাদের সমস্যা। তাদের শত্রুটা ঠিক হয় কলেজ জীবনের প্রথম দিকে। কলেজে ভর্তি হওয়ার পর একদিন রাত্রি গেট দিয়ে কলেজে প্রবেশ করছে। এমন সময় রাসেলও আসছিল। হঠাৎ তাদের ধাক্কা লাগে, আর অনিচ্ছা সত্ত্বেও রাত্রির শরীরে রাসেলের হাত পড়ে যায়। রাসেল যে না সরি বলতে যাবে, এর আগে রাত্রি ঠাস করে রাসেলের গায়ে একটা চর বসিয়ে দিল। ছোট লোক, খ্যাতের বাচ্চা, খ্যাত, চরিত্রহীন, আরও অনেক কিছু বলে অপমান করলো। রাসেল কিছুই বলতে পারেনি। সেদিন শুধু নীরবে চোখের জল ফেলেছিল। রাসেলের পর থেকে যখন যেভাবে পারতো সবসময় রাসেলকে অপমান করত। রাসেল এসবে কান দিত না। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। তার বাবার স্বপ্ন সে ডাক্তার হবে, তাই আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল জীবনে প্রেম ভালোবাসা কখনোই জড়াবে না। তাই মেয়েদের কাছ থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করত। রাত্রি বন্ধুদের সাথে মাঠে আড্ডা দিচ্ছিল। তখন রাসেল পাশ দিয়ে যেই চলে যাবে, অমনি একটি কলার খোসা সামনে ফেললো, আর রাসেল পা পিছলে পড়ে গেল। আর রাত্রি সহ সবাই হাসাহাসি শুরু করলো। মাঝে মাঝে রাস্তায় দেখা হলেও যেভাবে অপদস্থ করা যায় রাসেলকে, রাত্রি সেইগুলা করতো। রাসেল কিছু বলে না, কিন্তু রাগগুলো পোষণ করছে। সময় সুযোগ বুঝে ফিরিয়ে দিবে, সেজন্য তাকে ভালো করে পড়াশোনা করতে হবে। হঠাৎ একদিন বৃষ্টির দিন, রাস্তাঘাট শূন্য, তেমন লোকজন নাই। রাত্রি রেস্টুরেন্ট থেকে বন্ধুদের সাথে খাবার খেয়ে বাসায় ফিরছিল। মাঝপথে গাড়িটা নষ্ট হয়ে গেল। ফোন হাতে নিয়ে যে বাবাকে কল দিবে অন্য গাড়ি পাঠাতে, তাও পারছে না, কারণ ফোনের চার্জ নাই। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। যাই 2-1টা গাড়ি দেখতে পাচ্ছে, কেউ থামছে না বৃষ্টির জন্য। হঠাৎ কয়েকটা বকাটের ছেলে যাচ্ছিল, তারা রাত্রিকে দেখে থেমে গেল আর নোংরা ইঙ্গিত দিয়ে হাত ধরে টানাটানি শুরু করলো। ওই সুন্দরী, চলো আমাদের সাথে, আজ তোমায় নিয়ে অনেক আনন্দ হবে। রাত্রি চিৎকার করে কাউকে পাচ্ছে না। পাশ দিয়ে একটি ছেলে যাচ্ছিল সাইকেল দিয়ে। মায়ের বুকের ব্যথাটা বেড়েছে, তাই ওষুধ আনতে। রাত্রি চিৎকার শুনে ঘুরে তাকালো। রাত্রি দেখলো এটা তো রাসেল, কিন্তু সে ভাবলো হয়তো তার উপর সুদ নিতে এসব রাসেলই করেছে, তাই বড়লোক বলে গালি দিচ্ছে রাত্রি। রাসেল চলে যেতে চাচ্ছিল, তাই ছেলেগুলো রাত্রিকে বলল, ওই শুক্রাটা কেড়ে তোর নাগর নাকি? কিন্তু তোকে তো না বাঁচিয়ে চলে যাচ্ছে, এখন কি হবে তোর? চল এবার আমাদের সাথে। রাসেল খানিক দূর গিয়ে আবার ফিরে আসলো, কারণ তার বিবেক তাকে বাধা দিচ্ছে। আর এভাবে একটা অসহায় মেয়েকে রেখে গেলে যদি তার সম্মানহানি হয়, তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। হোক মেয়েটা তার শত্রু, কিন্তু সে তো একজন মেয়ে, তার ক্লাসমেট। তার অপমান হলে পুরো কলেজের অপমান হবে। রাসেল তামিল হিরোদের মতো ছেলেগুলোকে অনেক মারলো। ছেলেগুলো আর পেরে উঠলো না রাসেলের সাথে, কারণ রাসেলের হাত খেটে খাওয়া মানুষের হাত।
দরিদ্রতার সাথে সংগ্রাম করে চলছে রাসেল ও তার পরিবার। তাই শরীরে অনেক শক্তি। বকাটেগুলো চলে গেল। রাসেল ছেলেগুলো চলে যাওয়ার পর রাত্রিকে ঠাস করে একটা থাপ্পড় দিল আর বলল, লাশ সাহেবের বেটে, নিজেকে কি মনে করিস তুই? সবাই কি তোর মতো নিচু মনে, নাকি যে বিপদে তার দুর্বলতা খুঁজে তাকে হেনস্থা করবে? তোর কি মনে হয় ওই ছেলেগুলোকে আমি পাঠিয়েছি আমার খেদে কাজ নাই নাকি? নাকি তোর মতো আমার বাবার অনেক টাকা যে অযথা ওদের ভাড়া করে টাকা নষ্ট করবো? আমি তোকে সত্যি ঘৃণা করি, কিন্তু আমার না তোর মতো এত বাজে চিন্তাধারা মাথায় আসে না। এইসব তোদের কাজ, আমার না। আর শোন, মেয়েরা মায়ের জাত, আমি একটা মায়ের জাতিকে রক্ষা করলাম, তোকে না। তোর এসব পোশাক আশাক আজ দায়ী থাকতো। তুই ওই বখাটের হাতে ধর্ষিত হলে, তুই আজ ধর্ষিত হলে পুরুষ সমাজে আরো একবার কলঙ্কের দাগ লেগে যেত। মেয়েরা তো বলে সব পুরুষ সমান। কাল সকালে খবরের কাগজে বড় বড় করে হেডলাইন বেরোতো, 5 জন যুবকের হাতে এক রমণী ধর্ষিতা। তোদের মতো মেয়েদের জন্য অন্য সব সাধারণ ভালো মেয়েদের জীবন নষ্ট হচ্ছে। তোরা যুব সমাজটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছিস। পারলে মানুষকে অপমান করা ছেড়ে দিয়ে একজন আদর্শ নারী হয়ে ওঠে। এই ফ্যাশনেবল জামা কাপড় ছেড়ে সাধারণ নারীর সাজে সাজ, শার্ট জিন্স পরা বাদ দিয়ে বুকের মাঝে ওড়না রাখার চেষ্টা কর। শাড়ি 3 পিস পর, পারলে বোরখা পরে রাস্তায় বের হওয়া শেখ। দেখবে এসবের মাঝে তৃপ্তি আছে বাঙালি নারীর। আর কোনো ছেলে তোর সাথে অসভ্যতামি করতে সহজে সাহস পাবে না। এসব বলে রাসেল চলে গেল। এতক্ষণে বৃষ্টি কমে গেছে। রাত্রি একটা গাড়ি নিয়ে বাড়ি চলে আসলো। রাত্রি বাসায় এসে তার মায়ের ছবিটা হাতে নিয়ে অনেক কান্না করতে লাগলো আর বলল, মা, তুমি কেন আমায় রেখে চলে গেলে? তুমি চলে গিয়েছো বলে আমার আজ এই অধপতন। মা থাকলে তো অন্তত সন্তান কোনো ভুল করলে শাসন করে। জানো, মা বাবা আমার গায়ে কোনো দিন হাত তোলেনি, তাই বেশি আদর পেয়ে মানুষকে মানুষ মনে করতাম না। জানো মা, তোমার মেয়েকে আজ একজন শাসন করেছে। আমার চিন্তা ধারণাগুলো আজ সে বদলে দিয়েছে। সবার ঊর্ধ্বে যে আমি একজন নারী, আমি ভুলেই গিয়েছিলাম। রাসেল আজ আমার গায়ে হাত তুলে আমায় বুঝিয়ে দিয়েছে, আমায় সঠিক পথ দেখিয়েছে। আজকের পর তোমার মেয়েকে আর কেউ খারাপ বলবে না, অহংকারী বলবে না, দেখে নিও তুমি। আমি কালই কলেজে গিয়ে রাসেলের কাছে ক্ষমা চাইবো। পরের দিন রাত্রে একটা 3 পিস পরলো, চোখে একটু কাজল পড়লো। বাসা থেকে বের হবে এমন সময় কাজের লোকগুলো সহ তারা বাবাও হতবাক। আজমের কি হলো, সাজগুজ কেন চেঞ্জ করলো বুঝে উঠতে পারছে না। তবে মনে মনে খুশি হলেন তিনি, কারণ মেয়েদের বাঙালি সাজেই বেশি মানায়। রাত্রি গাড়ি নিয়ে কলেজে যায় আর মনে মনে রাসেলকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। তার জামা কাপড় পরিবর্তন থেকে সবাই তো ভূত দেখার মতো চমকে ওঠে। সূর্য আজ কোন দিকে উঠলো কেউ বুঝতে পারছে না। কি হলো আজ রাত্রির? রাগী ভাবটাও তার মধ্যে নেই। মায়াবতী আর সত্যি অপরূপা লাগছিল তাকে। বন্ধুদের বলল, এই, তোর কি কোথাও রাসেলকে দেখেছিস? আকাশ বলল, তুই তো রাসেলকে সহ্য করতে পারিস না, আর আজকে তাকে খুঁজছিস কেন? তোদের সব কিছু পরে সময় করে বুঝিয়ে বলবো। এখন বল তো ও কোথায়? কেউ তার খোঁজ দিতে পারলো না। রাসেলকে সারা কলেজ খুঁজেও পেল না, তাই রাত্রি বাসায় ফিরল। এমন সময় রাস্তায় দেখে একটা রক্তাক্ত লোককে নিয়ে রাসেল ছুটে যাচ্ছে। রাত্রি স্থানীয় লোকদের জিজ্ঞাসা করে জানতে পারলো রাসেলের বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অবস্থা তেমন ভালো না। রাত্রেও ছুটে যায় হসপিটালে, গিয়ে দেখে রাসেলের বাবা আর নেই। রাসেলের মন খারাপ, হাওমাও করে কান্না করছে। এই অবস্থায় তাকে সান্ত্বনা দিতে রাত্রির ভীষণ ইচ্ছে করছে। আবার ভাবছে যদি তাকে দেখলে রাসেলকে রেগে যায়, রেগে যায় আরও মন খারাপ হয়। তাই তার সাথে দেখা না করে চলে আসলো বাসায়। এরপর থেকে যে কোনো মাধ্যমে রাত্রির প্রতিদিন রাসেলের খোঁজ নিত। এভাবে কেটে গেল কয়েকটা দিন। রাসেল আর কলেজে আসে না। রাসেলের এক বন্ধুর কাছ থেকে জানতে পারে রাসেল আর পড়াশোনা করবে না। রাসেলের বাবা অনেক কষ্ট ধার ধ্যানা করে রাসেলকে এই পর্যন্ত পড়িয়েছে। রাসেলের বাবা ভেবেছিল যখন ডাক্তার হবে তখন সকলের দেনা পাওনা সকলকে বুঝিয়ে দেবে, ঋণ মুক্ত হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। এই দিন আসার আগেই উনি মারা গেলেন। জনে জনে লোক আসছে তাদের বাড়িতে পাওনা টাকা চাইতে। রাসেলের এই মুহূর্তে কোনো টাকা নেই, তাই লোকজনকে বলছে বাড়িটা বিক্রি তাদের টাকা শোধ করে দিতে। কিন্তু এখন বাড়ি বিক্রি করলে তারা কোথায় যাবে? শেষ আশ্রয়টুকু যে হারাবে। এখন তাও তো মাথার উপরে থাকার জায়গা আছে, এটা বিক্রি করলে যে তাও থাকবে না। রাসেল সকলের সাথে কথা বলে বলল, এখন হঠাৎ করে বাবা মারা গেলেন, এখন তো আমাদের হাতেও কোনো টাকা নেই। আপনারা দয়া করে আমি একটু সময় দিন, আমি আপনাদের সকলের সব পাওনা ফিরিয়ে দিব। টাকা নেই জেনেও তাহলে ছেলেকে বড় কলেজে পড়ানোর স্বপ্ন কেন দেখতো তোর বাবা? যত সব। আচ্ছা ঠিক আছে, আমরা 1 মাসের সময় দিয়ে যাচ্ছি, এর মাঝে টাকা ফেরত দিতে হবে। দিতে না পারলে বাড়িটা বিক্রি করে টাকা দিবে, আর পরে সময় দেবো না আমরা। বলে সবাই চলে গেল। এমন অবস্থায় রাসেল আর কি বা পড়াশোনা করবে? রাসেল মনে মনে ভাবছে হাত গুটিয়ে বসে থাকলে কিছু হবে না, একটা কাজ জোগাড় করতে হবে। পরের দিন বেরিয়ে পড়লো কাজের সন্ধানে। কিন্তু এই বিপদের দিনে কেউ কাজ দিচ্ছে না। এক এক কথা কোনো কাজ নেই। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই শুকিয়ে যায়। রাসেলের সাথে বিপরীত কিছু হলো না। রাসেল পরে ভাবলো, লজ্জা পেলে চলবে না।
মহাজন চাচার কাছ থেকে ভাড়াতে একটা রিক্সা নিয়ে আজ থেকে রিক্সা চালাবো, কারণ ঘরে অসুস্থ মা, তার উপর ঋণের বোঝা। কাজ না করলে চলবে কি করে? এদিকে রাত্রি রাসেলের সব খবরাখবর নিচ্ছে আর কষ্ট পাচ্ছে। রাত্রি ভাবলো, আমার রাসেলের জন্য কিছু করতে হবে। এমন ভালো একজন ছাত্রের টাকার কারণে স্বপ্নগুলো ভেঙে যাবে তা আমি সইতে পারবো না। রাত্রিও বসে নেই, খুঁজে বের করলো রাসেলের বাবার সাথে কার বেশি ভালো সম্পর্ক ছিল। খোঁজ নিয়ে জানতে পারলো রহিম চাচার সাথে ভালো সম্পর্ক ছিল। তাই রাত্রি ওনার কাছে গেল আর গিয়ে বলল, চাচা, আমার নাম রাত্রি, আপনি আমায় চিনবেন না। অবশ্য আমার বাবার নাম বললে হয়তো বাবাকে চিনতে পারবেন। তা আমার কাছে কি দরকার আসছো মা? আমি জানতে পারছি আপনার রাসেলের বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তা তো ছিলই মা, কিন্তু ও তো বেঁচে নেই। তার একটা পোলা আছে, ভালো কলেজে পড়তো, এখন টাকার দায়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি সব জানি, আর এই জন্যই আমি আপনার কাছে এসেছি। ওর বাবার কাছ থেকে মানুষ কত টাকা পাবে আপনি এই বিষয়ে বলতে পারেন কিছু? তা প্রায় 4 লাখের মতো তো হবেই, কিন্তু তুমি কেন এসব জানতে চাচ্ছ মা? চাচা, আমি রাসেলের সাথেই পড়াশোনা করি, তাই আমি চাই না টাকার জন্য ওর ভবিষ্যৎটা এভাবে নষ্ট হয়ে যাক। তাহলে কি করতে চাও তুমি? চাচা, টাকাটা আমি দিতে চাই, কিন্তু রাসেল যেই মানুষ এইভাবে আমার টাকা ও নিবে না, ভাববে আমি ওকে দয়া করছি, করুণা করছি, তাই আপনার কাছে আসছি। আপনি যদি আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে ওদের দিয়ে বলেন যে রাসেলের বাবা অল্প অল্প করে ছেলের ভবিষ্যতের কথা ভেবে আপনার কাছে টাকা জমাতো, আর সেই টাকা থেকে এখন 4 লাখ এসে দাঁড়িয়েছে, তাহলে হয়তো বিশ্বাস করতে পারে। কিন্তু এটা তো মিথ্যে, আমি কেন যাব মিথ্যা কথা বলতে? রাত্রি ওনার পায়ে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো, চাচা, আমি আপনার মেয়ের মতো, আমার মা নেই। ছোটবেলা থেকে বাবার আদরে আমি একটা অমানুষ হয়ে উঠেছিলাম, আর রাসেল সেই অমানুষ মানুষে রূপ দিয়েছে, তাই আমিও ওর জন্য কিছু করতে চাই। দয়া করে আপনি না করবেন না, আর এটা তো ভালো কাজ, আমি ওর ভালো কাজের জন্য করতে চাইছি। আপনি বলেন রাসেল পড়াশোনা বাদ দিয়ে এখন রিক্সা চালালে আপনার দেখতে ভালো লাগবে? তা অবশ্য ঠিকই বলেছ, কিন্তু তুমি ওর জন্য এত কিছু করবে মা? তুমি কি রাসেলকে ভালোবাসো? ইসরে, আবেগে হাত বসাইছে। ভালোবাসি কিনা তা তো জানি না চাচা, কারণ আমি সেভাবে আজও ভেবে দেখিনি, কিন্তু ওর জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে, তাই আমি কিছু করতে চাই, বিপদে ওর পাশে দাঁড়াতে চাই। ঠিক আছে মা, আমি একটা ছেলের ভালোর জন্য এই মিথ্যাটা বলবো, এতে আমার পাপ হলে হোক। ধন্যবাদ চাচা, এই নিন টাকা, কিন্তু একটা কথা, আমি যে এই টাকা দিয়েছি তা ওরে কখনো বলতে পারবেন না। ঠিক আছে, আল্লাহ তোমার মঙ্গল করুক মা। আমি দোয়া করছি তুমি আজ যে মহৎ কাজ করলে তার তুলনা হয় না, তুমি সুখী হবে একদিন। আরও একটা কাজ বাকি রয়ে গেছে, এখন রাসেলকে আবার কলেজে ফিরিয়ে নিতে হবে, সেই জন্য আমার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে হবে। পরের দিন গেল প্রিন্সিপাল স্যারের কাছে। বললো, স্যার আসতে পারি? আরে রাত্রি যে, এসো এসো। স্যার, আমার একটা প্রয়োজনে আসছি। বলো, আমি তোমার কি উপকার করতে পারি? যে কোনো প্রয়োজনে আমি তোমার পাশে আছি। আমি তোমার টিচার ছাড়া তোমাদের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে, কারণ আমি তোমার বাবা রায়হানের বন্ধু। তোমার উপকার করতে পারে বরং ভালোই লাগবে। স্যার, রাসেলকে তো আপনি চেনেন? হ্যাঁ চিনে তো, কেন? রাসেলের বাবা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখন রাসেল নাকি পড়াশোনা করবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো এর কিছুই জানতাম না, তোমার থেকে শুনলাম, আর এই জন্য হয়তো কিছুদিন যাবত রাসেল কলেজ আসছে না। হ্যাঁ স্যার, আমি এই জন্যই আসছি আপনার কাছে। রাসেল নাকি আর পড়াশোনা করবে না, আমি চাই আপনি রাসেলকে আবার কলেজে ফিরিয়ে আনবেন। রাসেল তো খুব ট্যালেন্টেড ছেলে, ও কেন পড়াশোনা ছেড়ে দেবে সেটাই বুঝলাম না। ও অনেক দরিদ্র পরিবারের সন্তান, অনেক কষ্টে বাবা পড়াশোনা করাতো, বাবা হঠাৎ মারা যাওয়ায় এত খরচ বহন করা ওদের সম্ভব না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি আছে তুমি বলো? আপনার করণীয় হচ্ছে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎকে রক্ষা করা। এটা তো অতি উত্তম কথা, কিন্তু পড়াশোনা খরচ দিতে না পারলে কিভাবে আমি কলেজে রাখবো? এইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ওসব খরচ দিব, আপনি শুধু ওরে পড়াশোনা করতে বলেন, ওরে কলেজে ফিরিয়ে নিয়ে আসেন। কিন্তু রাত্রি, তুমি কেন ওর জন্য এত কিছু করবে? কারণ আমি ওকে ভালোবাসি, আর এই যে রাত্রিকে আজ স্বাভাবিক অবস্থায় দেখছেন তার পুরো অবদান রাসেলের, ও আমায় বদলে দিয়েছে। তারপরে আমি একটু রাসেলের সাথে কথা বলতে চাই। না স্যার, আমি টাকা দিব জানলে রাসেল পড়াশোনা করবে না, কারণ ও আমায় সহ্য করতে পারে না, তাই তো আপনার কাছে আসলাম। তুমি বললে তুমি ওকে ভালোবাসো, আবার বলছো ও তোমার সহ্য করতে পারে না। হ্যাঁ স্যার, আমি ওকে ভালোবাসি, কিন্তু ও তো বাসে না, তাই আপনি রাসেলকে বলবেন ওর এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ ওর পড়াশোনার সমস্ত খরচ বহন করবে। ওকে বলবেন শুধু ও যেন ওর বাবার স্বপ্ন পূরণ করে। আর অন্য একটা কাজ করতে হবে, আপনি ওরে 2টা টিউশনি ম্যানেজ করে দিবেন, যেন ওদের সংসার চলে। আমি আজ কোন রাতে দেখছি যে রাত্রি মানুষকে মানুষ মনে করতো না, আর সে আজ একটা দরিদ্র ছেলে ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত। চিন্তিত না হয়ে উপায় আছে? আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। আসলে স্যার, ও এত ভালো স্টুডেন্ট, তাই ও না পড়লে কষ্ট হবে। আচ্ছা তুমি টেনশন করো না, বাসায় যাও, গিয়ে রেস্ট করো। আমি কালকে সকালে যাব রাসেলের বাড়িতে। রাত্রি বাসায় ফিরল, মুখে তার হাসির চিহ্ন।
মনে হচ্ছে আজকে কেউ রাত্রির থেকে বেশি খুশি নয়। আমার মামুনিটা বাসায় ফিরলো তাহলে, আর মামুনিকে আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপার কি? কই কিছু না তো বাবা। আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়, ব্যাপার তো একটা আছে মামুনি। তোমায় মন খুলে হাসতে আমি কমই দেখেছি, সব সময় একটা রাগী ভাব নিয়ে থাকো, কিন্তু আজ এত ফ্রেশ দেখাচ্ছে কেন? তোমার মনটাও ভালো মনে হচ্ছে আজ তোমার। বাবা মাথায় হাত দিয়ে বলল, ছোটবেলা তোমার মা মারা যাওয়ার পর থেকে আমি তো তোমার বন্ধু, মা বাবা সব। আমার কাছে লুকানোর কি আছে মামুনি, বলো। তোমায় সব বলবো বাবা, কিন্তু আমায় একটু সময় দাও। যেদিন সময় হবে আমি নিজে থেকেই তোমায় সবটা বলবো। আচ্ছা ঠিক আছে মামুনি, আমি জোর করব না তোমায়, কিন্তু কখনো কোনো ভুল কাজ, এটা তোমার প্রতি আমার দৃঢ় বিশ্বাস। তোমার যখন খুশি আমায় বলো। এখন তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। রাত্রি ফ্রেশ হয়ে মায়ের ছবিটা হাতে নিয়ে আর বলছে, জানো মা, আজ তোমার রাত্রি অনেক খুশি। তোমার রাত্রি আজ একটা অসহায় দরিদ্র বাবার স্বপ্নগুলো মিথ্যে হতে দেয়নি। তোমার অহংকারী মেয়েটা আজ একটা ভালো কাজ করে এসেছে। জানো মা, তোমার রাগী বদমেজাজি মেয়েও মানুষকে ভালোবাসতে, তোমার মেয়ে প্রেমে পড়েছে। আমি যে রাসেলকে ভালোবেসে ফেলেছি, তুমি আমার জন্য দোয়া করো মা। আমি যেন ওকে আমার করে, আমার রাসেলের জন্য দোয়া করো, যেন ও একজন ভালো। পরের দিন সকালে প্রিন্সিপাল স্যার রাসেলের বাড়ি গেল। রাসেল অবশ্য বাসায় ছিল। স্যারকে দেখে সালাম দিয়ে গেল। কি ব্যাপার রাসেল, কলেজ যাচ্ছ না বেশ কিছুদিন যাবত, কি সমস্যা তোমার? স্যার আমার বাবা মারা গেছে, আমি আর পড়াশোনা করবো না। তোমার বাবার মৃত্যুর সংবাদটা আমি শুনছি, আর আমায় খুব কষ্ট দিয়েছে বিষয়টা, কিন্তু যে গেছে সে তো আর। বাবা, তাহলে তুমি পড়াশোনা ছেড়ে দিচ্ছ কেন? দরিদ্র পরিবারে আবার নুনাতে পান্তা ফুরায়, তার জীবনে এত স্বপ্ন দেখা মানে না স্যার। আমাদের পরিবার ঋণের দায়ে জর্জরিত, লোকজন জনে জনে বাসায় এসে টাকা চাইছে। এ অবস্থায় কি করে পড়াশোনা করবো স্যার? আর পড়াশোনা খরচে বা কোথায় বাবা? এ বিষয়ে তুমি চিন্তা করো না। তোমার মতো একটা প্রতিভা এভাবে শেষ হয়ে গেলে আমাদের কলেজে একটা দুর্নাম, সেটা তো আমি হতে দিতে পারবো না। তাই তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। তোমার পড়াশোনা সব খরচ কলেজ কর্তৃপক্ষ দিবে, তোমাকে আর কোনো টাকা দিতে হবে না। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করিও। রাসেলের মুখে একটা হাসি ফুটে উঠল। পরক্ষণে মুখটা মলিন হয়ে গেল। রেনের কথা মনে পড়ে। স্যার আমি আর পড়াশোনা করতে পারবো না, কারণ আমার বাবা মানুষের কাছ থেকে অনেক টাকা ধার করেছিল আমার পড়াশোনার জন্য। এগুলো যে এখন আমার কাজ করে 1 মাসের মধ্যেই পরিশোধ করতে হবে, তা না হলে তারা বলেছে আমাদের বাড়ি বিক্রি করে টাকা দিতে হবে। এমন সময় রহিম চাচা আসলো রাসেলের বাড়িতে। তিনি বললেন, রাসেল, তা নিয়ে আর তোকে চিন্তা করতে হবে না রে। তোর বাবা যে কাজ করতো সেখান থেকে কিছু টাকা জমা রাখতো আমার কাছে তোর ভবিষ্যতের কথা ভেবে। ভাবছিলাম টাকাটা আরও পরে কোনো একদিন তোর মায়ের হাতে দিয়ে যাব, কিন্তু এখন তোদের পরিবারের যা অবস্থা, তাই আমার মনে হলো টাকাটা এখন দিতে পারলে তোদের অনেকটা উপকার হবে, তাই নিয়ে আসলাম। কিন্তু চাচা, এ টাকার কথা তো বা আমি কেউই জানতাম না। বাবা আমাদের বলেও নি কোনোদিন। তোর বাবা ইচ্ছে করেই তোদের জানায়নি, বলেছে যখন সময় হবে তখন জানা। কত টাকা আছে আপনার কাছে চাচা? তা প্রায় 1,04,000 তো। রাসেল আবার খুশি হলো আর আল্লাহর কাছে ইয়া রাব্বুল আলামিন, তুমি সত্যি সবার বিপদে পাশে আছো। টাকাটা সত্যি এই মুহূর্তে আমার খুব দরকার ছিল। কি রাসেল, তোমার সব সমস্যার সমাধান হলো তো? এখন তো আর বলবে না যে পড়াশোনা। আমার কাছে 2টা স্টুডেন্ট আছে, তুমি যদি ওদের বাসায় গিয়ে 2-1 ঘন্টা করে দিতে পারো, তাহলে 8 থেকে 10,000 টাকার মশা করে ওই টাকায় তোমার সংসার চলে যাবে ভালো করেই। রাসেল আবার খুশিতে কেঁদে। রহিম চাচা আর স্যার, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। কি বলে যে আপনাদের ধন্যবাদ দিব ভাষায় খুঁজে পাচ্ছি না। আপনারা আমার বিপদে কোথা থেকে এসে হাজির হলেন বুঝলাম না। স্যার আর রহিম চাচা মনে মনে বলল, আমরা তো কিছু করিনি, সব তো করেছে ওই মেয়েটা। স্যার রাসেলকে বলল, এত ধন্যবাদ দিতে হবে না, আমি চাই তুমি মন দিয়ে পড়ো আর ভালো একটা ফলাফল এবং সরকারি একটা মেডিকেলে চান্স পাও। কি পারবে তো নাকি? হ্যাঁ স্যার, আমি পড়বো। আমাকে পারতে হবে আর ভালো ফলাফল অর্জন করতে হবে। আমাকে যে অনেক বড় হতে হবে। রাসেল তার মাকে জড়িয়ে ধরে বলল। রাসেলের মাও আনন্দে কেঁদে দিল আর বলল, তাহলে রাসেল আমি আজ আসি, তুমি কাল থেকে কলেজে যেও কেমন? আচ্ছা স্যার। রহিম চাচাও বিদায় নিয়ে চলে গেল। পরের দিন রাসেল কলেজে গেল। পড়াশোনা এবার বেশ মনোযোগ দিল, নিয়মিত ক্লাস করছে। এভাবে ভালোই যাচ্ছে দিন। এদিকে রাত্রিও রাসেলকে কলেজে দেখে খুশি হলো। রাত্রি ভাবলো এবার তার মনের কথা রাসেলকে জানাতে হবে, তা না হলে ওকে হারিয়ে ফেলবে। রাত্রি প্রায়ই রাসেলের কাছাকাছি যায়, কিন্তু কিছু বলার সাহস হয়নি। যদি রেগে যায় রাসেল আর ভুল বুঝে, তাই ফিরে আসে। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। আর বলতে পারলো না রাত্রির তার মনের কথা। সামনে পরীক্ষা, তাই রাত্রি এখন রাসেলকে কিছু বলে বিরক্ত করতে চায় না, কারণ সেও একটু পড়াশোনায় মন দিল আর ভাবলো পরীক্ষার পরে কোনো একদিন বলা যাবে। এর মাঝে একদিন রাসেলের মার সাথে রাত্রির দেখা হয়। রাত্রি আবার জানতো না যে এটা রাসেলের মা। একদিন রাসেলের মা তার বোনের বাসা থেকে ফিরছিল, তখন তিনি বুকের ব্যথায়
রাস্তায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং বুকের ব্যথাটা অনেক বেড়ে যায়। রাত্রে এটা দেখতে পেয়ে দৌড়ে ওনার পাশে যায় এবং ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাসায় আসে। রাসেলের মা জিজ্ঞেস করলো, কি গো মা, তুমি আমার জন্য এত করলে, এখন তো কেউ কাউকে মানুষ মনেই করে না, বিপদে কেউ কাউকে চিনে না, আর তুমি কিনা আমি রাস্তা থেকে ধরে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে বাড়িতে নিয়ে আসলে। আমার নাম রাত্রি। আসলে আমারও তো মা নেই, তাই কোনো মাকে কষ্ট পেতে দেখলে খারাপ লাগে। কিন্তু আপনি একা অসুস্থ শরীরে কোথায় যাচ্ছিলেন? আমি একটু বোনের বাড়িতে গিয়েছিলাম, আর সেখান থেকে ফিরতেই হঠাৎ মাঝখানে এমন হবে বুঝতে পারিনি। ও আচ্ছা, আর আপনি কি এখানে একা থাকেন? কেউ নাই আপনার? আছে তো, আমার এক ছেলে আছে, ওই যে উপরে ছবিটা দেখছো, ওইটা আমার ছেলে। রাত্রি তাকিয়ে অবাক হলো আর মনে মনে বলল, এটা তো রাসেল, তাহলে উনি রাসেলের মা। যাক, ভালোই হলো। কি মা, কি ভাবছো তুমি? তুমি কি চিনো আমার ছেলেকে? আমার রাসেল ভালো একটা কলেজে পড়ে, আর ও অনেক ভালো ছাত্র। রাত্রি না, ওকে চিনি না। আচ্ছা, একটা কথা বলি আপনাকে। বলো মা, কি বলবে? আমার তো মা নেই, আপনাকে যদি মা বলে ডাকি রাগ করবেন? আর যদি মাঝে মধ্যে আপনার কাছে আসে আপনি কি বিরক্ত হবেন? আরে না পাগলি মেয়ে, রাগ করার কি আছে, তুমি আমায় মা বলে ডাকতে পারো, আর এসো মাঝে মাঝে। তা তোমার বাড়ি কোথায়, আর কি জানি নাম বললে তোমার? আমার বাড়ি বড় বাজার, আর আমার বাবা আমায় রাত্রি বলে ডাকে। আপনিও আমায় সেই নাম। আচ্ছা মা, আমি রাত্রি বলেই ডাকবো তো। আমি আজ যাই তাহলে মা। তোমার টাকাটা নিয়ে যাও ওষুধের, তুমি আমার জন্য অনেক করলে। রাত্রি এবার কান্না করে দিল। রাসেলের মা জিজ্ঞেস করলো, মা তুমি কাঁদছো কেন, হঠাৎ কি হলো তোমার? এইমাত্র না বললেন আমি আপনার মেয়ে, তাহলে টাকা দিয়ে পর করে দিতে চাইছেন কেন আমায়? আসলে নামে মাত্র মেয়ে বললেন, আমার কথা রাখতে মন থেকে মানতে পারেননি, তাই না? আরে ছি ছি, না মা, আমি এমন ভাবে ভাবিনি। তুমি টাকা দিতে চাইলে কষ্ট পাবে, মন থেকেই তোমায় মেয়ে বলে মানছি। আচ্ছা থাক, টাকা নিব না, তবুও তুমি কেঁদো না। সত্যি তো মন থেকে মেনে নিন? হ্যাঁ সত্যি, এবার একটু হাস। রাত্রি হাসি দিল। এই হাসিটা যেন চরম আনন্দের, কিছু পাওয়ার। পাগল মেয়ে একটা। মা, এবার তাহলে আমি আসি। চলে যাবে? আর একটু থেকো না, আমার ছেলে আসার সময় হয়ে গেছে, ওর সাথে পরিচয় করিয়ে দি। ওই বাদরটাকে তো আমি আগের থেকেই চিনি, খুব শুধু একটু ওরে বইলেন আমায় যেন ভালোবাসে। কি ভাবছো, কিছু বলছো না? না মা, কিচ্ছু না। আসলে আজ না অন্যদিন দেখা করব তোমার ছেলের সাথে। আজ আমার বাড়ি যেতে হবে, আমার বাবা হয়তো চিন্তা করছে। আচ্ছা তাহলে যাও, দেখে শুনে যাবে কিন্তু। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রাখবে। তারপর তার বাসায় ফিরে গেল। রাসেল এদিকে বাসায় চলে আসলো। এসে মাকে বিছানায় দেখে চমকে উঠলো, কারণ মা এমন সময় অসুস্থ না হলে কখনোই ঘুমায় না। আর মা যে খালার বাসায় গিয়েছিল তাও রাসেল জানে। মা, তুমি তো এমন সময় শুয়ে থাকো না, তোমায় এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আর বলিস না, তোর খালার বাসা থেকে ফিরতে হঠাৎ বুকের ব্যথাটা বেড়ে যায়। আমি রাস্তায় বসে পড়ি, হঠাৎ কোত্থেকে একটা মেয়ে এসে আমায় ধরে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর ওষুধ কিনে দিয়ে বাসায় দিয়ে গেল। এখন ভালো আছি, চিন্তার কিছু নাই। কোন মেয়ে? কি নাম তার? কি যেন নাম বললো, ও মনে পড়েছে, রাত্রি, বড় বাজারে থাকে বললো। জানিস, মেয়েটা না খুব ভালো, আর দেখতে সেই লেভেলের সুন্দর, যেন ডানা কাটা পরীর মতো। কোনো অহংকার নাই, কিন্তু দুঃখের বিষয় ওর না মা নাই, তাই আমায় মা বলে ডাকলো। হয়েছে, কোথাকার কোন মেয়ে তোমায় মা বলে ডাকলো আর তুমি মেনে নিলে? আমার আদরে আবার ভাগ বসাবে পরে, দরকার নাই মেয়ে বানানোর। আরে পাগল, মেয়েটা সত্যি অনেক ভালো, আমি ওরে ওষুধের টাকা পর্যন্ত দিতে পারলাম না, ও কান্না করে দিল, বলল আমায় মেয়ে মনে করলে আবার টাকা দিয়ে পর করে দিলে কেন। বাবা, এমন মানুষ আছে তাহলে দুনিয়ায়? দুনিয়ার সব মানুষ একরকম হলে কি দুনিয়া চলতো নাকি বাবা? ভালো মন্দ মিলিয়ে জীবন। তাহলে তো কৃতজ্ঞতা জানাতে হবে মেয়েটাকে। কোনোদিন দেখা হলে কৃতজ্ঞতা জানাবো না। এখন ওই মেয়ের কথা বাদ দাও, ক্ষুধা লাগছে, খেতে দাও। রাত্রি বাড়ি ফিরে মায়ের ছবি হাতে নিয়ে বল, তোমার কথা তো আমার ঠিক মনে নেই, কারণ তুমি আমায় সেই ছোট্ট রেখে আল্লাহর কাছে চলে গেছো। তবে আজকে ওনার স্পর্শগুলো পেয়ে মনে হয়েছে মায়ের ছোঁয়া মনে হয় এমনই হয়। কথা বলতে বলতে রাত্রি ঘুমিয়ে পড়ল। এভাবে দিনগুলো ভালোভাবে যাচ্ছিল। এরপর থেকে সময় পেলেই মাঝে মধ্যে রাসেলের মায়ের কাছে চলে যেত রাত্রি। কিন্তু রাসেল বাসায় ফেরার আগে অবশ্য চলে আসতো।
সামনে পরীক্ষা, তাই পড়াশোনায় একটু ব্যস্ত হয়ে পড়লো। ইদানিং একটু কমই যায় রাসেলের মা। এর মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। ভালোই হচ্ছে পরীক্ষা তাদের। রাসেল রাত্রি এক রুমেই পরীক্ষা দেয়। রাত্রি মাঝে মধ্যে চুপি চুপি রাসেলকে দেখে, কিন্তু রাসেল সেদিকে কোনো নজরই নেই। সে একদিনে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষ হয়ে গেল তাদের, কিন্তু রাসেলের পড়াশোনা থেমে নেই, কারণ তাকে যে মেডিকেলের চান্স পেতেই হবে যে করে হোক। রাসেল সেই জন্য আপ্রাণ চেষ্টা করে দেয় রেজাল্ট ভালো হবে সেটা নিয়ে তার চিন্তা নেই, কারণ সে ভালো পরীক্ষা দিয়েছে। কিন্তু মেডিকেলে চান্স পাওয়া নিয়ে অনেক চিন্তা, তাই যত রকম বই পড়া যায় সে পড়ছে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এতদিনে তাদের পরীক্ষার রেজাল্ট বের হয়ে গিয়েছে। রাসেল গোল্ডেন প্লাস পেল। রাসেলের মা, টিচার, রাত্রি সবাই খুশি তার কৃতিত্বে। রাত্রি যে ফেল করেছে তা কিন্তু একেবারেই নয়, কারণ সেও মোটামুটি ভালো রেজাল্ট করেছে। রাত্রিও মোটামুটি ভালো রেজাল্ট করে, তবে রাসেলের তুলনায় তেমন ভালো না। কিন্তু এতে রাত্রির কোনো দুঃখ নেই, কারণ তার রাসেল তো ভালো করেছে। রাত্রি এতেই অনেক খুশি। রাত্রি রেজাল্টের পর রাসেলের মার কাছে আসলো মিষ্টি আর অন্যান্য খাবার নিয়ে। তার আজ রেজাল্ট দিয়েছে, মাকে জানাতে আসলো আর এসে মাকে সালাম করলো। রাসেলের মাও আজ অনেক খুশি। রাত্রি মা জানিস, আমার ছেলেরও আজ রেজাল্ট দিয়েছে, খুব ভালো করে নাকি পাস দিছে। আমি তো আর তোদের মতো তো শিক্ষিত না, আমি অত শত বুঝি না। রাত্রি মনে মনে বলল, আমার ছেলে মেয়ে দেখে আমায় একদিনেই ভালো খবর দিল। আজ অনেকক্ষণ গল্প করলো মা মেয়ে। এতদিনে তাদের মধ্যে পুরো মা মেয়ের সম্পর্ক হয়ে গেল। রাত্রিকে মা এখন আর তুমি করে বলে না, নিজের ছেলেকে যেমন তুই করে বলে, রাত্রিকেও তুই করেই বলে। তা তোমার ছেলে কোথায়? একটু খালার বাড়ি গেছে, ভালো রেজাল্ট করছে তাই খবর দিতে। ও আচ্ছা, তাহলে এই জন্যই ওরে কোথাও দেখতে পাচ্ছি না। তা মা, তোমার বোনের কোনো মেয়ে নেই? আছে তো, 3 মেয়ে। তারা রাসেলের অনেক বড়, বিয়ে হয়ে গেছে। হো, বাঁচা গেল। ছোট থাকলে তো আমার আবার অন্য চিন্তা আসতো। কি রে, কিছু বললি? না মা, কিছু বলিনি। আচ্ছা মা, আজ তাহলে আমি আসি। তুই যেদিনই আমার বাসায় আসিস ওই দিনই আমার ছেলেটা বাসায় থাকে না। রাসেলটা বাসায় থাকলে আজ তোদের পরিচয়টা করিয়ে দিতাম। কি পরিচয় করাবে? ওরে যে আমি খুব ভালো করেই চিনি, সেটা তো তোমায় বলতে পারছি না। কি রে, কোথায় হারিয়ে গেলি? প্রায় দেখি তুই অন্য মনস্ক হয়ে যাস। কি অত ভাবিস তুই, বল আমায়। না কিছু না, সমস্যা নেই। আমি তো প্রায়ই তোমার বাসায় আসি, একদিন পরিচিত হওয়া যাবে। আজকে চলে যাই। বিদায় নিয়ে চলে আসলো। বাসায় এসে ভাবতে লাগলো, এবার মনের কথাগুলো রাসেলকে জানাতে হবে। আমার প্রতি সব রাগ অভিমান অবসান ঘটিয়ে ওকে আপন করে নিতে হবে। রাত্রি রাসেলের কথা চিন্তা করতে করতে দেখলো রাসেল ওর সামনে। রাত্রি তো মহা খুশি, যেই ওর স্পর্শ করতে যাবে দেখে রাসেল কোথাও নাই। রাত্রি ফ্লোরে পড়ে যায় আর পরে গিয়ে হাসছে, কারণ এটা তো বাস্তব নয়, শুধু তার কল্পনা। ওই ছেলেটা আমায় সত্যি পাগল করে দিয়েছে, তাই সব জায়গাতেই ওরেই দেখতে পাই। এদিকে রাসেল খালার বাড়ি থেকে বাসায় ফিরে এসে দেখে অনেক খাবার বাড়িতে, তাই মাকে জিজ্ঞাসা করলো, মা, এত খাবার কে নিয়ে আসছে? আর বলিস না, রাত্রি ওনাকে আজ রেজাল্ট দিয়েছে, ওই মেয়েটা এইসব নিয়ে আসছে। তাই বলে এত খাবার? ওই মেয়েটা কি পাগল নাকি, নাকি ওর অন্য কোনো উদ্দেশ্য আছে? তুই মানুষকে এত সন্দেহ করিস কেন? আমরা গরিব মানুষ, ও সেটা ভালো করেই জানে। তাইলে ও আমাদের থেকে কি বা নিতে পারবে শুনি? তা অবশ্য ঠিক বলেছ। তা কোথায় তোমার সেই মেয়ে যার শুধু তোমার কাছে গল্পই শুনেছি, আজ পর্যন্ত দেখতে পেলাম না? ও তো চলে গেছে। জানিস রাসেল, আমি চিন্তা করছি যদি তোকে কখনো বিয়ে করাই, তাহলে রাত্রির মতো একটা লক্ষ্মী মেয়ে ঘরে আনবো আমি। রাসেল এবার একটু লজ্জা পেয়ে গেল, বলল, যাও, কি সব বলছো? রাসেল এবার একটু অন্য জগতে ডুবে গেল। সত্যি কি এমন কেউ আসবে আমার জীবনে যে আমায় খুব ভালোবাসবে? পরক্ষণেই ভাবছে, আরে আমি কি সব ভাবছি? আমি এসব কথা ভাবলে চলবে না, আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। রাসেল এখন আর তেমন বাইরে বের হয় না, বাসায় থাকে অনেকটা সময়, অনেক পড়াশোনা করে। রাসেলের কাল পরীক্ষা, ওকে যে মেডিকেলে টিকতেই হবে, তা না হলে সব স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। রাত্রিও টেনশনে আছে, কি না হয় এই ভেবে। রাসেল পরীক্ষা ভালোই হলো, তারপরেও চিন্তায় আছে। রাত্রি ও রাসেলের মা অনেক দোয়া করছে আল্লাহর কাছে যেন রাসেল মেডিকেলে চান্স পায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, রেজাল্ট এলো কিন্তু রাসেল মেডিকেলে টিকতে পারলো না। রাসেলের অনেক মন খারাপ। সেদিন মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল, আর রাত্রি তো আরও বেশি কান্না করলো। পরীক্ষা যেন রাসেল দেয়নি, রাত্রি দিয়েছিল। রাসেলের ভবিষ্যতের চিন্তায় রাত্রি একদম শুকিয়ে গেছে কয়েকদিনে। এই অবস্থায় রাত্রি প্রিন্সিপাল স্যারের কাছে গেল। আরে রাত্রি মামুন যে, কি মনে করে এতদিন পর স্যারের কথা মনে পড়লো? রাত্রি, তোমার কি হয়েছে? তোমায় এমন দেখাচ্ছে কেন? স্যার, আপনি তো সবই জানেন, রাসেল মেডিকেলে টিকতে পারলো না। রাসেলের স্বপ্নগুলো যে এইভাবে ভেঙেই গেল। আমি যে হাজার চেষ্টা করে ওর বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারলাম না। দেখো মা রাত্রি, রাসেল সত্যি খুব ভালো স্টুডেন্ট, আমি মানি। কিন্তু বাংলাদেশে আনাচে কানাচে এমন হাজারো রাসেল পড়ে আছে ভালো 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 নেই। হাজার মানুষ স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, কিন্তু কয়জনের ভাগ্য হয় বলো? মেডিকেলে চান্স পাওয়া এত সহজ না। সবাই কিন্তু মেধাবী, কেউ কারো থেকে কম না। হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয়, কিন্তু তার থেকে নেই মাত্র কয়েকশত। তার মধ্যে রাসেল টিকতে পারলো না, কি আর করা বলো? যা আল্লাহ কপাল লেখে তা তো হবেই। এবার কি হবে তাইলে?
আচ্ছা স্যার, ওর ডাক্তার হওয়ার কি কোনো চান্স নেই? হ্যাঁ, একটা চান্স আছে অবশ্য, যদি রাসেল বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি অর্জন করতে পারি। কিন্তু তা কি করে সম্ভব? এত ব্যয়বহুল খরচ রাসেলের পরিবার তো বহন করতে পারবে না। স্যার, যদি ওর সব খরচ আমি দেই তাহলে পারবে তো ডাক্তার হতে? রাত্রি, তুমি কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি পুরো পাগল হয়ে গেছো রাসেলের জন্য। এটা কি 1-2 হাজার টাকার কথা নাকি? এখানে লাখ লাখ টাকার দরকার। হ্যাঁ আমি জানি তোমাদের অনেক টাকা আছে, কিন্তু তোমার বাবা কি মানবে এসব? হ্যাঁ মানবে, বাবাকে আমি বুঝিয়ে বলবো। আমার সুখের জন্য বাবা সব করতে পারে, আর আমার মাথাও পুরোপুরি ঠিক আছে। আমি ভেবেচিন্তে বলছি, আমি ওর জন্য সব করতে পারি, সব কিছু। আপনি কি জানেন স্যার, রাসেল খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ওর মা ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না, কেমন হয়ে গেছে। এই কষ্টকে ভুলে থাকতে ও যদি নেশার জগতে চলে যায় কি হবে ভাবতে পারছেন আপনি? ও নেশায় জড়িয়ে গেলে যে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রাসেল, আজ আমি সত্যিই হেরে গেলাম তোমার ভালোবাসার কাছে। তুমি একজন মানুষের জীবন নিয়ে এমন ভাবে ভেবেছো, আমি তো ভাবতেই পারিনি। তোমার মা বাবা সত্যি সার্থক তোমার মতো মেয়েকে জন্ম দিয়ে। মারে, সত্যি তোর মনটা অনেক বড়, তুই একদিন সত্যি অনেক সুখী হবি। তা তোর মনের কথা রাসেল জানে না তো? না স্যার, ওকে এখনো বলতে পারিনি। সেই কি কথা, তুই যাকে ভালোবাসিস এখনো তাকে মনের কথাই বলতে পারলি না? না স্যার, তেমন সময় সুযোগ হয়ে ওঠেনি বলার, তবে এবার বলবো সময় করে। আচ্ছা স্যার, রাসেল যে বিদেশে যাবে পড়তে, তা ওরে কি বলবেন? আরে তুই এত ভাবিস না তো, আমি একটা ব্যবস্থা করে নিয়েছি। বলবো স্কলারশিপ পেয়েছে আর লন্ডন গিয়ে ডাক্তারি পড়ার পারমিশন পেয়েছে। রাত্রি এবার স্যারকে আনন্দে জড়িয়ে ধরলো। পাগলি মেয়ে একটা, তুই তো আমাদের গর্ব। তোর মতো যদি আমার একটা মেয়ে থাকতো আমি গর্ব করতাম সত্যি রে। তাহলে স্যার রাসেলকে খবরটা দিয়ে আসেন। হ্যাঁ রে মা, কালকেই যাবো। তোর বাবা কেমন আছে রে? অনেকদিন যাবত কথা হয় না। বাবা ভালো আছে, তবে বাবা তো বাড়িতে নেই। 7 দিন হলো ব্যবসায়িক কাজে বিদেশের বাইরে গেছে। ও, এজন্যই বলি মেয়ের শরীরে এই অবস্থা। আর আমার বন্ধু কিছু বলছে না কেন? রাত্রি এবার না হেসে পারলো না। স্যার, বাবা আসতে আসতে আরো 10 দিন সময় লাগবে। ততদিনে রাসেলের লন্ডনে যাওয়াও পুরো কমপ্লিট হয়ে যাবে, আর আমিও আবার আগের মতো হয়ে যাব। বাবা কিছু বুঝতেই পারবে না। করে পাক না বুড়ি একটা, খুব বড় হয়ে গেছিস না? এখন বাবার কাছে নিজেকে আড়াল করতে শিখেছি। এবার বাড়ি যা, গিয়ে খাওয়া দাওয়া কর। আর কি হয় আমি তোকে ইনফর্ম করবো, ঠিক আছে? রাত্রি চলে গেল বাসায়। স্যারও রাসেলের বাসায় গেল, তবে যাওয়ার আগে একটা নকল স্কলারশিপের কাগজ তৈরি করে নিল। গিয়ে দেখে সত্যি রাসেল অনেক শুকিয়ে গেছে, আর চোখের নিচে কেমন কালি পড়ে গেছে। ওর মাও অসুস্থ হয়ে গেছে অনেক। রাসেল স্যারকে দেখে জড়িয়ে ধরে বলল, স্যার, আমার সব স্বপ্নগুলো সব শেষ হয়ে গেল। আমি আমি পারলাম না ডাক্তার হতে স্যার, পারলাম না বাবার স্বপ্ন পূরণ করতে। কে বলেছে তোমার স্বপ্ন শেষ হয়ে গেছে? অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে, কিন্তু বাংলাদেশে নয়, লন্ডনে গিয়ে। মানে কি স্যার? এই যে দেখো, তুমি স্কলারশিপ পেয়েছো, এবার তুমি লন্ডনে গিয়ে ডাক্তার হবে। তোমার যাবতীয় খরচ সরকার বহন করবে। স্যার, আপনি সত্যি বলছেন? আমি কি সত্যি স্কলারশিপ পেয়েছি? আমি ডাক্তারি পড়তে পারবো? হ্যাঁ, পড়তে পারবে। রাসেল মাকে উদ্দেশ্য করে স্যার বলল, এই যে বাবি সাহেবা, শুনেন, আপনার ছেলে অনেক ভাগ্য করে জন্মেছে, তাই ওর চোখের ফেলে ওর জীবনে সবকিছু হয়ে যায়। ওর দেখা স্বপ্নগুলো সব বাস্তব রূপ নিচ্ছে। মুহূর্তেই রাসেলের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। রাসেলের মুখে যেন রাজ্যের হাসি ফুটে উঠল। রাসেলের মা ছেলের আনন্দে কেঁদেই ফেলল, তবে কষ্টের কান্না নয়, সুখের কান্না। রাসেল, তুমি সবকিছু গুছিয়ে নাও, 1 সপ্তাহ পরে তোমার ফ্লাইট। আর শোনো, পরশুদিন কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তুমি এসো। কলেজ ছাত্রছাত্রীরা সকলে তোমার শুভেচ্ছা জানাবে, আর তুমি সকল শিক্ষকদের থেকে দোয়া নিতে পারবে। তোমার যাবতীয় কাগজপত্র ওই দিন দিয়ে দিবে, ঠিক আছে? আমি আজ আসি তাহলে রাসেল। স্যার, আমি যাবো, অফকোর্স যাবো সেদিন। স্যার রাসেলদের বাসা থেকে বেরিয়ে রাত্রিকে সবটা ফোনে বলল, আর অনুষ্ঠানের বিষয়টাও জানালো। রাত্রিমা, পরশুদিনে কিন্তু সময় নিজের মনের কথা সব রাসেলকে খুলে বলবি তুই, আর দেরি করা যাবে না, তাহলে তুই ওকে হারিয়ে ফেলবি। 4 দিন কেটে গেল। আজ কলেজে অনুষ্ঠান। মনটা আজ অনেক ভালো রাত্রির, তাই আজ সকাল থেকে অনেক সুন্দর করে সাজুগুজু করতে ব্যস্ত। হাতে চুড়ি, হালকা লিপস্টিক, কপালে কালো টিপ, একেবারে বাঙালি মেয়ের মতো সাজলো। বারবার আয়নার দিকে নিজেকে দেখছে, রাসেলের মতো সাজ হলো কিনা, নাকি কম পড়ে গেছে। ও খুশি হবে তো এভাবে রাত্রিকে দেখে। অনুষ্ঠানের সময় হয়ে গেল। রাত্রি এবার বাড়ি থেকে বেরিয়ে পড়লো। একটা ফুলের দোকানে গাড়িটা পার্কিং করে ফুল কিনে নিল। ও যেতে যেতে অনুষ্ঠানও শুরু হয়ে গেল। কলেজের সবাই রাসেলকে গিয়ে ধরেছে শুভেচ্ছা জানাতে। রাত্রি দূর থেকে এই দৃশ্য দেখছে আর গর্বিত হচ্ছে রাসেলের জন্য। স্যার রাত্রিকে দেখতে পেয়ে কাছে এসে বলল, কিরে, আজ কি দূর থেকে দেখবি নাকি তো রাসেলকে কাছে ডাক? রাত্রি মাথা নাড়ল। হ্যাঁ আমি যাব ওর কাছে, কিন্তু ভয় লাগছে যে যদি কিছু হয়। আজকের দিন বই পেলে চলবে না তোকে, যা প্লিজ, আর দেরি করিস না। এবার রাসেলকে তুই ভালোবাসিস বলে দে। হ্যাঁ স্যার, যাচ্ছি। রাত্রি ফুলগুলো হাতে নিয়ে রাসেলের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে যেই ফুলগুলো রাসেলের দিকে বাড়িয়ে দিল, অমনি রাসেল রাত্রিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফুলগুলো ছুঁড়ে মাটিতে ফেলে দিয়ে একটা থাপ্পড় লাগিয়ে দিল, আর বলতে শুরু করলো, কাক যতই ময়ূর পেখম লাগাক না কেন, কাক কখনো ময়ূর হয়ে যায় না, কাক কাকই থাকে। তোমাদের মতো ধনির দুলালিরা কখনো মানুষকে মানুষ ভাবে নাকি? ভাবে তো ছোট লোক,
ড্রেসটা পরিবর্তন করলে কি মন পরিবর্তন হয়? অহংকার ভাবটা কি চলে যায় জীবন থেকে? রাত্রি কিছু বলতে যেও পারল না। রাসেলকে থামিয়ে দিয়ে বলল, আমি এমন একটা শুভ দিনে কোনো অশুভ ব্যক্তির ছায়া দেখতে চাই না। কি করে ভাবলে তুমি তোমার থেকে ফুল নিব? তোমার বন্ধুদের সামনে যখন তখন আমায় অপমান করতে, সেই দিনগুলো তুমি ভুলে গেলেও আমি ভুলতে পারিনি। আমি তোমাকে ঘৃণা করে জাস্ট হেট ইউ। তুমি চলে যাও এখান থেকে। আমার তোমাকে এই সুন্দর অনুষ্ঠানে সহ্য হচ্ছে না। রাত্রির দু চোখ বেয়ে পানি পড়ছে। স্যারের দিকে একবার তাকালো শুধু। স্যারও কেমন ফেল ফেল করে তাকিয়ে আছে রাত্রির দিকে। রাত্রি আর দাঁড়িয়ে না থেকে চলে আসলো সেখান থেকে। সবাই রাসেলের এমন ব্যবহারে হতবাক হয়ে গেল। প্রিন্সিপাল স্যার রেগে অনুষ্ঠান ছেড়েই চলে গেল। স্যার রুমে গিয়ে নিচের দিকে তাকিয়ে আনমনে ভাবছে আর নিজেকে অপরাধী মনে করছে। কি হলো? আজ কলেজ এমন তো হবার কথা ছিল না। রাত্রি এত ইস্যু করার পর রাসেলের প্রতিদান দিল ওকে। কারো আসার শব্দে স্যারের ধ্যান ভাঙলো। তাকে দেখে রাত্রি অসহায় দৃষ্টি নিয়ে স্যারের সামনে দাঁড়িয়ে আছে। রাসেলের বিদেশ যাওয়া আমি আজও ক্যান্সেল করে দিব। কিভাবে নিজেকে অনেক বড় কিছু হয়ে গেছে নাকি? পরে তো থাকতো একটা রাস্তায়, দিন মজুরের কাজ করতো আর চলতো, সেটা ওর উপযুক্ত ছিল। কার জন্য ওরা যেত সফল জানে না তো, তাই এমন ব্যবহার করলো। আসলে গরিবদের এমন গরিবই থাকে, যা বুঝলাম আজকে। যে মেয়ের গায়ে আমার বন্ধু আজ পর্যন্ত ফুলের টোকা লাগতে দেয়নি, তার গায়ে রাসেল হাত তুলো। আমি ওকে পুলিশে দিব। না স্যার, আপনি আমার জন্য ওর এত বড় ক্ষতি করবেন না প্লিজ। রাসেল আছে যা করেছে আমি মানছি, অন্যায় করেছে, কিন্তু একবার ভেবে দেখেন তো, আমি তো সত্যিই এক সময় মানুষকে মানুষ মনে করতাম না। অনেক অসভ্যতা আমি করতাম কলেজে। রাসেলকেও অনেক অপমান করেছি। রাসেল তো জানেই না যে রাত্রি আর আগের রাত্রি নাই, অনেক বদলে গেছে। আগে কি ঘটেছে সেটা নিয়ে পড়ে থাকলে হবে না। সে ভালো একটা লোকে যাচ্ছে, তার মন মানসিকতা ভালোর দিকে নিয়ে যাওয়া দরকার। রাগ অভিমান পোষণ করে রাখলে হবে না তো। ওর মতো ছেলে বিদেশ যাওয়ার কোনো দরকার নাই, দেশে কিছু করুক, সেটাই ভালো হবে। রাত্রি এবার স্যারের পায়ে পড়লো, বলল, আমার মুখের দিকে চেয়ে এবারের মতো রাসেলকে ক্ষমা করে দেন স্যার, প্লিজ প্লিজ। তুই যাই বলিস, ও ছেলে তোর নখেরও যোগ্য নয়। ও ছেলে তোর মতো মেয়েকে কষ্ট দেয়, সে কখনো কিছুই করতে পারবে না। রাত্রি এবার কান্না করে দিল আর বলল, স্যার ও অন্যায় করেছে, কিন্তু বড় অসহায় মা বাবা তো কোনো অন্যায় করেনি, কেন তাদের স্বপ্ন ভেঙে যাবে? স্যার আপনি বলেন, যাকে ভালোবাসি এত অপমান পড়ো তুই, ওরে নিয়ে এত ভাবিস? তুই মানুষ না অন্য কিছু। আমি তো তোর বাবার কাছে অনেক ছোট হয়ে গেলাম, চোখের সামনে বন্ধুর মেয়েকে অপমানিত হতে দেখেও আজ কিছু করতে পারলাম না। তুই যা, এখন আমায় একটু একা থাকতে দে। স্যার যাই করেন ভেবে চিন্তা করবেন, রাসেলের যেন কোনো ক্ষতি না হয়। রাতে চলে আসলো বাসায়। এসে বাথরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে অনেকক্ষণ ভিজলো আর কান্না করলো। প্রায় 1 ঘন্টা ভিজে বেরিয়ে আসলো। চোখগুলো একদম লাল হয়ে গেছে। বের হয়ে মায়ের ছবিটা চোখে পড়লো। বলল, জানো মা, রাসেল না আজ আমায় মেরেছে, কিন্তু বিশ্বাস করো তোমার মেয়ে আজ কোনো অন্যায় করেনি। রাসেল যখন কলেজে এতগুলো মানুষের সামনে আমায় চড়টা মেরেছে, আমার না তখন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করেছিল। রাত্রি অনেক জোরে জোরে কান্না করছে আর কেঁদে কেঁদে বলছে, জানো মা, রাসেল বলেছে ও আমায় ঘৃণা করে। আমি নাকি অশুভ ওর জীবনে। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। তোমার কাছে আমায় নিয়ে নাও না মা। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লো। স্যার ওইদিকে রাত্রির অনুরোধে রাসেলের কাগজপত্রগুলো বুঝিয়ে দিল। স্যার কাগজপত্রগুলো রাসেলকে বুঝিয়ে দিয়ে শুধু একটা কথাই বলল, ভালো করে পড়াশোনা করো, আর তোমার মাকে নিয়ে চিন্তা করো না, আমরা আছি ওনার পাশে। কিছুটা রেগে আছে স্যার, তাই বেশি কথা বললো না, কারণ রাত্রির গায়ে হাত তোলাটা স্যার বলতে পারছে না। রাসেল সেখান থেকে বাসায় গেল। কি রে, সবকিছু বুঝে পেয়েছিস তো নাকি? হ্যাঁ মা, সবকিছুই বুঝে পেয়েছি। জানিস আমি একটা কথা ভাবছিলাম, তুই বিদেশ চলে যাবি, তাই চাইছি কয়েকজন আত্মীয়কে দাওয়াত করে খাওয়াতে। গরিব মানুষ, ভালো করে তো আর খাওয়াতে পারুম না, তুই কি বলিস? মা এটা তো খুব ভালো কথা। তাহলে তুমি কালকে খাওয়ানোর ব্যবস্থা করো, আর তোমার ওই মেয়েকেও দাওয়াত করো, কেমন? অনেকদিন যাবো তোমার মুখে শুধু ওনার গল্পটাই শুনলাম, একবারও দেখতে পারলাম না। ওনাকে বলতে আসতে, বিদেশ যাওয়ার আগে অন্তত পক্ষে একবার দেখে যাই ওকে। তুই ভালো কথা মনে করেছিস, রাত থেকে বলতে হবে তো, কিন্তু কয়েকদিন যাবত মেয়েটা আসছে না তো, জানি না কিছু হলো কি না। এতদিন হলো তোমার সাথে ওনার সম্পর্ক, তুমি ওনার ঠিকানাই জানো না? না রে, ও নিয়মিত আসতো যেত, তাই এলাকাটাই শুধু জেনেছি, কিন্তু বাড়ির ঠিকানাটা তেমন জানার প্রয়োজন মনে করিনি। তাহলে আর কি করা, অপেক্ষা করো আর দেখো উনি কবে আসেন, তখনই এতদিন না আসার সব কারণ জানতে পারবে। ওইদিকে রাত্রি পানিতে ভেজার পর অনেক জ্বর আসছে। রাত্রি মাথা তুলে দাঁড়াতে পারছে না। রাত্রি শুয়ে শুয়ে ভাবছে, আজ এটা কি হলো? কেন হলো এমন? এমন তো হওয়ার কথা ছিল না। রাসেল এভাবে আমায় আঘাত করতে পারলো? আমি না হয় ওর চোখে খারাপই, কিন্তু ও তো ভালো, তাহলে ওর ব্যবহার এমন কেন? থাক, এসব ভেবে আর কাজ নাই। রাসেল ভালো থাকুক, আমি তো ভুলেই গিয়েছি। অনেক দিন হলো রাসেলের মায়ের সাথেও দেখা করতে যাই না।
মা তো টেনশন করছে নিশ্চয়ই আমার জন্য। আর রাসেলও তো 2-3 দিন পর চলে যাবে, তখন তো আরো একা হয়ে যাবে। এত কিছুর মধ্যে আর মার কাছে যেতেই পারল। মা ওনার ছেলের মতো আবার আমায় পর করে দেবে না তো? আমার সাথে রাগ করবে না তো? আবার একটা কাজ করতে হবে, ড্রাইভার কাকাকে দিয়ে মাকে একটা খবর পাঠাতে হবে। আর মায়ের জন্য তো আমি একটা গিফট কিনে রেখেছিলাম, আমি তো এটা দিতেও ভুলে গিয়েছি। ধ্যাৎ, আমি যে কি করি, কালকে এটা পাঠাতে হবে মায়ের কাছে। পরের দিন সকালে ড্রাইভারকে দিয়ে মায়ের কাছে রেখে দেওয়া গিফটটা পাঠালো, সাথে একটা চিঠি লিখে দিল। আর ওদের বাড়িতে আরও কয়েকবার গিয়েছে, তাই আবিরের মা ওনাকে ড্রাইভার বাড়িতে গিয়ে মাকে ডাকতে রাসেল আর তার মা বেরিয়ে এলো। আরে আপনি রাত্রে ড্রাইভার কাকা না? তা আমার মেয়ে কোথায়? অনেক দিন ধরে হলো আসছে না আমার এই ছোট্ট করে। ড্রাইভার কাকা মায়ের হাতে একটা প্যাকেট দিয়ে শুধু বলল, রাত্রি মামুনি অনেক জ্বর, তাই ও আসতে পারেনি, বাধ্য হয়ে আমায় পাঠালো আপনার খবর নিয়ে যেতে। আর আপনাকে চিন্তা করতে নিষেধ করেছে, ও সুস্থ হলে এসে দেখা করে যাবে। আর এই প্যাকেটে কি আছে আমি জানি না, বলেছে আপনার এটা খুলে এবং কি বলেন উত্তর জেনে যেতে বলেছে। মা প্যাকেটটা হাতে নিয়ে বলল, কি আছে এতে রাসেল? দেখতো। রাসেল প্যাকেট খুলতেই একটা মোবাইল আর একটা চিঠি দেখতে পেল। আবির চিঠিটা খুলে মাকে পড়ে শোনাচ্ছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, পত্রের প্রথমেই আমার সালাম নিও। অনেকদিন যাবৎ তোমার সাথে দেখা হয় না, আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। সুস্থ হলেই তোমার কাছে আমি আসব। আমি একটা মোবাইল পাঠালাম তোমার জন্য, এটা আমার দয়া বা করুণা ভেবো না। তোমার মেয়ে হিসাবে এই ছোট্ট উপহারটা তোমায় দিলাম, এটা তুমি গ্রহণ করলে আমি খুব খুশি হব। কয়েকদিন পর তোমার ছেলে বিদেশ চলে যাবে, তুমি একদম একা হয়ে যাবে, তাই আমি তোমার জন্য একটা ফোন পাঠালাম, যেন ছেলের সাথে কথা বলতে পারো, মন খারাপ যেন না হয় তোমার। আর আমার ফোন নাম্বারও তো দিয়ে দিলাম, যখন খুশি কল দিয়ে আমার সাথে কথা বলো। আর আমি না গেলেও তোমার বাসায় এটা দিয়ে আমার খোঁজ নিতে পারবে। মা, যদি তুমি এই উপহারটা ফিরিয়ে দাও তাহলে ভাববো তুমি আমায় মেয়ে হিসেবে এখনো মানতে পারোনি। ভুল করেও আমার উপহার যদি বাড়িতে ফিরে আসে তাহলে রাত্রি আর কখনো এই মায়ের কাছে আসবে না। ভালো থেকো। ড্রাইভার কাকাকে উত্তর জানিয়ে দিও। ইদি তোমার রাত্রি। রাসেল আর তার মা এমন চিঠি পেয়ে হতবাক, কি করবে এখন ভেবে পাচ্ছে না তারা। মেয়েটা যে এভাবে মাকে নিয়ে এত ভাববে চিন্তাও করতে পারেনি। মা, সত্যি তোমার মেয়ে অন্য বড় লোকদের মতো নয়, ওনার মন মানসিকতা ভিন্ন। আজকে একটা কথা বুঝতে পারছি, ওনার মন অনেক বড়। এখন তুমি কি করবে তুমি ভালো জানো, আমার কিছু বলা নেই। শেয়ার করা, মেয়ের উপহার না নিলে অভিমান করবে। ড্রাইভার রাত্রিকে গিয়ে বললেন ওর মা ওর উপহার গ্রহণ করছে। আর শুনেন, আমার বাসায় অনুষ্ঠান আছে, আপনি খেয়ে যাবেন দয়া করে। আর আমার মেয়েকে তো অনুষ্ঠানের কথা জানাতে পারিনি, তাই ওর জন্য কিছু খাবার দিচ্ছি, আপনি এগুলো ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? ড্রাইভার খেয়ে দিয়ে খাবার নিয়ে চলে আসলো। মা উপহার গ্রহণ করেছে জেনে অনেক খুশি হলো রাত্রি। রাসেলের বাসার অনুষ্ঠান শেষ। সন্ধ্যায় মা ফ্রি হয়ে রাসেলকে বলল, মেয়েটার জন্য বড্ড চিন্তা হচ্ছে রে, এখন মেয়েটা কেমন আছে কে জানে। মা, তোমার মেয়ে না তোমায় মোবাইল পাঠাইছে, ওরে কল দিয়ে কথা বলো, তাহলে তুই জানতে পারবে কেমন আছে। তুই ঠিক বলছিস তো, আমি তো ভুলেই গিয়েছিলাম, কিন্তু আমি তো মোবাইল সম্পর্কে কিছু বুঝি না। বাবা তুই একটু কথা বলে দেখ না ও কেমন আছে। ঠিক আছে, দেখছি আমি। রাসেল তার মাকে বলল। রাসেল কল দিল। রাত্রির কাছে ফোন নাম্বার আগে ছিল, তাই মা ভেবে খুশি হয়ে কল রিসিভ করলো। দেখলো ছেলের কণ্ঠ। রাসেলের পাশ থেকে সালাম। রাসেল মেয়েদের সাথে কখনো, রাত্রির সাথেও কলেজে তেমন করে কখনো কথা হয়নি, তাই কণ্ঠ শুনেও রাত্রি তো কণ্ঠ শুনেই চিনতে পারলো এটা তার রাসেল। রাসেলের কণ্ঠ শুনে মুহূর্তেই ভুলে গেল ওর গালে চড় মারার কথা, ভুলে গেল তার কষ্টের কথা। চিনতে কে আপনি? কিছুটা নার্ভাস হয়ে বলল, আমি রাসেল বলছিলাম। আপনি যে সিরাজগঞ্জের জায়গায় একজনকে মা বলে ডাকেন, আমি তার ছেলে। শুনলাম আপনার নাকি শরীর খারাপ, তো এখন কেমন আছেন আপনি? মা আমায় জিজ্ঞেস করতে। রাত্রি মনে মনে বলল, ইস, আমায় চর মারে আবার জিজ্ঞাসা করা হচ্ছে আমি কেমন আছি। জানতে হবে না তোমার, বান্দর হনুমান কোথাকার। কিছুটা রাগ আছে রাসেলের প্রতি, তাও বলল, আমার জ্বরটা একটু কমেছে এখন। মা কেমন আছে? আপনি কেমন আছেন? মাকে আমার জন্য চিন্তা করতে বারণ করবেন কেমন? জি, আমরা ভালো আছি। আর মায়ের মতো বুঝে নিন, আমি না করলে কি না শুনবে। তারপর আমি বলবো, মায়ের মুখে আপনার অনেক গল্প শুনেছি, কিন্তু আজ পর্যন্ত দেখা হলো না আপনাকে। আমি বিদেশ চলে যাব ডাক্তারি পড়তে, শুনছেন নিশ্চয়ই।
আমি যাওয়ার আগে আপনি সুস্থ হলে একবার আসবেন, তাহলে আমি খুব খুশি হব। রাত্রি মনে মনে বলল, আমায় কখনো তোমার বাসাতে দেখতে পাওনি সেটাই ভালো, তা না হলে এতদিনে আমার আরও কয়েকটা চর খাওয়া হয়ে যেত। আর তুমি দেশে থাকলে তো আমি যাব না তোমার বাসায়। উপাস থেকে রাসেল কি হলো, কথা বলছেন না যে? না কিছু হয়নি তো, আসলে হয়তো সময় সুযোগ হয়ে ওঠেনি, তাই দেখা হয়নি। তবে চেষ্টা করব আপনি যাওয়ার আগে একদিন আপনার বাসায় যেতে। সময় সুযোগ হয়নি, তা অবশ্য ঠিক বলছে। দুজনে কেমন হঠাৎ চুপ হয়ে আছে। এবার কি বলবে রাসেল বুঝতে পারছে না। তবে রাসেলের কিন্তু ভালোই লাগছিল রাত্রির কথা শুনতে। রাত্রির নীরবতা ভেঙে বলল, আর কিছু না, আচ্ছা তাহলে এখন রাখি। এভাবে রাসেল সকাল বিকাল কল দিয়ে রাত্রির খোঁজ খবর নিচ্ছে। রাসেল কাল চলে যাবে, কিন্তু রাত্রি তেমন সুস্থ হয়নি, তাই রাসেল বলতেও পারছে না একবার ওদের বাসায় আসতে। রাসেল রাত্রিকে কল দিয়ে চলে যাবে, তাই বিদায় নিল আর বলল, বিদেশ গিয়ে মাঝে মধ্যে আপনাকে কল দিব। রাত্রি তো অনেক খুশি, বলল, আচ্ছা সাবধানে যাবেন, আর মায়ের জন্য চিন্তা করবেন না। দেখতে দেখতে দিন পেরিয়ে রাত এসে গেল। মা, মা খেতে দাও, কত ক্ষুধা লাগছে। আচ্ছা বাবা, তুই একটু বস, আমি খাবারটা তোর জন্য গরম করে আনছি। আচ্ছা মা, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কাল থেকে তো তোমার হাতের ভালোবাসা দিয়ে তৈরি করা খাবার খেতে পারবো না, না জানি আবার কবে নসিবে থাকে। আরে বাবা, তুই এইভাবে কেন বলতেছস? আমার বুঝি কষ্ট হয় না? তারপর অনেক কিছু মা ছেলে আলাপ আলোচনা করে রাতের খাবার শেষ করে ঘুমাতে আসলাম, কিন্তু ঘুমের রাজ্যে ঘুম পড়িটা আজ ধরা দিতে চাইছে না। রাসেল এগুলো ভাবতে থাকুক, আমরা বরং চলেন একটু রাত্রির কাছ থেকে ঘুরে আসি, সে কি করে। মা গো, তোমার মেয়ের চেয়ে আজ অনেক কষ্ট। রাসেল কাল চলে যাচ্ছে, 4টি বছর তাকে না দেখে কেমন করে থাকবো বলো মা? জানো মা, কালকে না রাসেল আমায় আঘাত করেছে, তবু আমি কিছু মনে করিনি, কারণ একটু শাস্তি তো কিছুই না। আমি রাসেলের সাথে যে সব করেছি জানি না ও কখনো আমায় ভালোবাসবে বা ভালোবাসা দিবে কিনা, তার মনের রাজ্যের রানী হতে। রাত্রি মায়ের ছবির সামনে দাঁড়িয়ে এইসব ভাবতে ভাবতেই মনে হলো আমার প্রাণপ্রিয় মোবাইলটাও বলতেছে, ম্যাডাম, অপরপাশের ব্যক্তি আমাকে খুবই কষ্ট দিতেছে কল দিয়ে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে মনটা খুশিতে আত্মহারা হওয়ার জন্য প্রথমবার ফোনটা কেটে গেল। কেমনটা লাগে। একটু পর আবার কল এলো। কলটা ছিল রাসেলের। কলটা ধরলাম, কেউ কিছু বলছি না দেখে আমি নীরবতা ভেঙে বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আপনি কেমন? ভালো তো ছিলাম না, এখন ভালো হলাম তোমার ফোন পেয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার মায়ের ভালোবাসায় অনেক ভালো আছি। রাতের খাবার কি খাইছেন? জি খেয়েছি। আপনি খাইছেন? আর আমার মা কেমন? হ্যাঁ, আর মা কি ভালো থাকতে পারে বলেন? তার একমাত্র ছেলে কালকে চলে যাচ্ছে তার কাছ থেকে, আর আমার কাল সকাল 10টায় ফ্লাইট। আপনি একটু কালকে আসবেন? সেটাও তো কথা। আমার একটা কাজ থাকার জন্য আসতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না, মার জন্য। আপনার মা তো আমারও মা, তাই না? এভাবে নানান রকমের কথাবার্তা আর ঘুমিয়ে রাতটা শেষ হয়ে গেল। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে আর ঘুমালাম না, সব রেডি করতে লাগলাম। এদিকে রাত্রি নামাজ পড়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, হে আল্লাহ, তুমি আমার রাসেলকে ভালো রেখো, তার সব মনের আশা পূরণ করে দিও। আমি যেন তার সকল রাগ অভিমান ভাঙতে পারি আমার ভালোবাসা দিয়ে। দেখতে দেখতে সময় ফুরিয়ে আসতেছে। এই রাসেল, তাড়াতাড়ি করো, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আসলে স্যার আসতে চায়নি, কিন্তু রাত্রি তো আসতে পারবে না, তাই স্যারকে জোর করেই পাঠাইছে। মার থেকে বিদায় নিয়ে চলে আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার তো তেমন বন্ধু নেই, তাই স্যারকে বলে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলাম। এদিকে রাত্রি আমার যাওয়ার দিকে তাকিয়ে চোখের জল মুছছে আর বলছে, রাসেল কেন এমন হলো? এত কাছে থেকেও তোমার সাথে কথাটাও বলতে পারলাম। এই রাত্রি একদম কান্না করবে না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয় স্যার। আমি সকল কাজ শেষ করে একটু পর বিমান টেক অফ করলো বাংলাদেশের মাটি থেকে লন্ডনের উদ্দেশ্যে। সাথে হারিয়ে যেতে লাগলাম আর সকল। অনেকক্ষণ জার্নির পর বিমান অবতরণ করলো অচেনা লন্ডনের মাটিতে। বিমান থেকে নেমে এয়ারপোর্টের সকল কাজ শেষ করে বাইরে বের হলাম। বাইরে এসে দেখলাম কেউ একজন আমার নাম এবং ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গেলাম, তার সাথে কথাবার্তা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ও, আপনাদের তো ওই ভাইয়ের পরিচয় দেওয়া হয়নি, তার নাম রোকন। আমি রোকন ভাই বলে থাকি। আসলে রাত্রি সব কিছু আগে থেকে ঠিক করে রেখেছে আমার অজান্তেই। জানেনই তো আপনারা, শুধু আমি জানতে পারলাম না। আমি লন্ডন শহরটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কত বড় বড় বিল্ডিং, এক কথায় অনেক সুন্দর।
রাস্তাঘাট অনেক পরিষ্কার। হঠাৎ ভাবনার জগৎ থেকে বের হলাম রোকন ভাইয়ের ডাকে, কারণ বাড়িতে চলে এসেছি। এত বড় বাড়ি আমার কল্পনার বাইরে, কত সুন্দর। বাড়ির ভেতরটা আরও বেশি সুন্দর। রোকন ভাইয়ের সাথে কথা বলে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম। সকালে ঘুমানোর কারণ কালকে আবার কলেজে ভর্তি হতে হবে। হঠাৎ মনে হলো এখন যদি রাত্রির সাথে একটু কথা বলতে পারতাম তাহলে মনটা অনেক বেশি ভালো লাগতো। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমার কাছে এদেশের সিম কার্ড তো নাই, তাই দুঃখ ভরা মনটা নিয়ে ঘুমিয়ে পড়লাম। রাসেল তোমার জন্য একটা সিম কার্ড আর সাথে কিছু শপিং। ভাইয়ের কথা শুনে শকড। যে মানুষটা বাংলাদেশে থাকতে একটা শার্ট দিয়ে কতদিন চালিয়ে নিত সেই হিসেবটা নিজেও জানে না সে, আর এখানে এত কিছু। সরকার তো এত কিছু দেবে না, কোনো তো ব্যাপার আছে বটে। রোকন ভাই এসব কোথা থেকে আসলো? রোকন ভাই এসব কোথা থেকে আসলো, আর আমার জন্যই কেন? দেখ ভাই, তুমি আমার ভাই, তাই আমার পক্ষ থেকে মনে করে তোমার জন্য সামান্য কিছু উপহার। অনেক ধন্যবাদ রোকন ভাই, আসলে উনি অনেক ভালো মনের মানুষ, তা আমি বুঝতে পারছি। রোকন ভাই আপনি তো আমার জন্য বলতে গেলে অনেক কিছুই করেছেন, আর একটা সাহায্য চাইবো, দেবেন? দেখ ভাই, এমন করে বললো না, আমি কিন্তু এমন কিছুই করি নাই। আচ্ছা বলো, আমি চেষ্টা করবো তোমাকে সাহায্য করতে। আপনি তো আমার সম্পর্কে সবকিছুই জানেন। বাড়িতে মা একা, আবার আমার এখানেও খরচ। আজকে তো কলেজ ভর্তি হতে যেতে হবে, আর তাই আমি চাই আপনি আমাকে একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করে দিন। তা তুমি বসে না থেকে পড়াশোনার পাশাপাশি কাজ কর না, আমি অনেক খুশি হলাম। দেখি কি করতে পারি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ঠিক বুঝে উঠতে পারছি না। কথাবার্তা শেষ করে খেয়ে নিয়ে কলেজের সময় হয়ে এসেছে বলে রোকন ভাইয়ের সাথে কলেজ যাওয়ার জন্য রওনা দিলাম। রাস্তায় অনেক কিছুই দেখে আমি মুগ্ধ হলাম। তারপর রোকন ভাইয়ের সাথে কথা বলে কলেজের ভেতর পা বাড়াতে নিচ্ছি, অমনি শুরু হয়ে গেল বুকের ধুক। আপনারা তো জানেনই কলেজে কত র্যাগিং হয়। আল্লাহর রহমতে আমার ভাবনা ভুল প্রমাণিত হলো, কারণ এখানে এমন কিছুই চলে না। তারপর কলেজের সকল কাজ শেষ করে গাড়ির কাছে চল। রোকন ভাই আজকে আর সকালে বাসায় ফিরে যাব না, চলেন একটু ঘুরে আসি। আচ্ছা চলো। তো এত সময় সারাদিন ঘুরে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম। শুয়ে পড়তেই আম্মুকে মোবাইল করে অনেক সময় কথা বলে কেটে দিলাম। হঠাৎ মনে পড়লো রাত্রির কথা, তাই ফোন দিলাম। এদিকে রাত্রি ফোনে ওয়ালপেপারটাই বারবার দেখছিল আর মুস্কি হাসতেছিল রাসেলের ছবি দেখে। আপনারা তো বুঝেন না, মোবাইল ওয়ালপেপার রাসেলের ছবি দেওয়া ছিল। ঠিক তখনই ফোনে আননোন নাম্বার ভেসে। রাত্রি কল রিসিভ করতে না চাইলেও মনে জানতেই ফোনটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? রাত্রি। আমি আপনাদের দয়াতে আল্লাহর রহমতে ভালো আছি, আর আমি রাসেল। রাসেল নামটা শুনে রাত্রি খুশিতে আত্মহারা হয়ে উঠল। ভালো আছি। আপনি কখন পৌঁছে গেছেন? কোনো সমস্যা? আরো অনেক কথা বললো রাত্রি। আমার কোনো প্রবলেম হয়নি, কোনো সমস্যা হচ্ছে না। রাতের খাবার খেয়েছেন নাকি? আপনি? জি খেয়েছি। এখন কি করেন? আমি শুয়ে কারো একজনের ছবির দিকে তাকিয়ে হাসতেছি। রাত্রির কথা শুনে বুকের ভেতরে কেমন যেন করছিল, বুঝতে পারলাম না, কারণ কে সে ভাগ্যবান ছেলে। আছে কেউ একজন, বলা যাবে না। যদি জানতে পারো আমি কে, তাহলে যে তুমি কখনোই আর আমার সাথে কথা বলবে না। এইভাবে অনেক কথা হলো তাদের মাঝে। কথা বলতে বলতেই একসময় ঘুমিয়ে পড়লো দুজনেই। পরের দিন সকালে রাসেল রেডি হয়ে কলেজে গেল। কলেজে যাওয়ার পর ঘটলো আরেক কাণ্ড। তাহলে চলো না একটু দেখেই আসি আমাদের রাসেলের সাথে কি কাণ্ড ঘটে। ক্লাসরুমের খোঁজ করতে থাকি, তখনই পেছন থেকে কে যেন আমার কাঁধে। Excuse me, can you tell me what's your name, please? Yeah, why not? My name is Russell Mahmood, and your name, please? Yeah, my name is Abdul Halim. Friends call me Halim. Where are you come from? From Bangalore. Oh, really? I am from India, Kolkata. Could you told to Hindi? Yeah, I know Hindi. Could you told me to Bang? কেন পারবো না বলো? আমি বাংলা, হিন্দি, ইংলিশ সব জানি। কিছু মনে না করলে আমি কি তুমি? অবশ্যই, আজ থেকে আমি আর তুমি বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড। এইভাবে দুজনের সুখ দুঃখের কথা বলে ক্লাস করে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে দেখি রোকন ভাই বাসায় নেই। আমার কাছে চাবি ছিল, সেটা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু শুয়ে শুয়ে গেম খেলতে শুরু করলাম। ঠিক তখনই দেখি রোকন ভাই কল দিয়েছে, তাই কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ভাই, বলেন। আর কই আপনি? বাসায় এসে তো আপনাকে পেলাম না। আরে থামতাম, এত প্রশ্ন যদি একসাথে করস তো আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বল। আমি একটু বাইরে আছি তোর কাজের ব্যবস্থা করতে, আর একটা কাজের ব্যবস্থা হয়ে গেছে। ধন্যবাদ ভাই, কিন্তু কি এমন কাজ যা আমি পারবো না শুনি? কাজটা তেমন কঠিন না, কিন্তু কাজটা করাটা কঠিন। আরে কি কাজ এত কঠিন মনে হচ্ছে আপনার কাছে? কাজটা সম্পর্কে একটু খুলে বলেন।
কাজটা হলো একটা সাইটের হিসাব রাখা, কিন্তু সাথে ইলেকট্রনিকের কাজে আরে ভাই, এটা কোনো ব্যাপার না, আমি সব কিছুই পারি, কোনো সমস্যা নেই, আপনি কাজটা ঠিক করুন। এইভাবে কথা বলে ফোন রেখে দিলাম। যাক, একটু হলে মনটা খুশি হয়, একটু হলে মাকে টাকা পাঠাতে পারবো। এখন একটু মাকে ফোন দিয়ে কথা বলি, যেই ভাবার সেই কাজ। ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আর খাবার দাবার ঠিক মতো খাওয়া দাওয়া করস তো নাকি? হ্যাঁ মা, আমি সব কিছুই করি ঠিক মতো। তুমিও কি ঠিক মতো নিজের যত্ন নেবে? আর মা, আমি কিছু একটা ছোটোখাটো জব নিছি, যেন তোমাকে কিছু টাকা পাঠাতে পারি। বাবা, কাজটা ঠিক মতো দেখে শুনে করবি, আর অবশ্যই এভাবে কথা বলে ফোনটা রেখে দিলাম। বিকেলে রোকন ভাইয়ের সাথে কাজটা বুঝে আসলাম। আমার কাজ বুঝতে কোনো অসুবিধা হলো না, কারণ আমি এইসব কাজ আগেই করেছি। এইভাবে চলে গেল 2 মাস। একদিন কলেজে, হেই বন্ধু, কেমন আছিস? ভালো আর কেমনে থেকে বলো? আরে আমাকে একটু খুলে বলতো মামা, ঘটনা কি? ঘটনা হলো, আমি একটা মেয়েকে দেখে ক্রাশ নামক বাস খাইছি, আর তাকে প্রপোজও করেছি, কিন্তু সে আমায় না করে দিছে। আর তার বাড়ি কিন্তু বাংলাদেশ। আরে বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান ছেলেকে রিজেক্ট করে দিছে। আরে আমার কষ্ট দেখে তো হাসি তোর কাজটা আমি করে দিতে পারি, যদি তুই ট্রিট দিস তো। তারপর ওর সাথে কথা বলে ওই মেয়ের কাছে গেলাম। তার নাম মেহজাবিন মেঘ শিখা। যে দেখি শিখা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এই শিখা, একটু এদিকে আসবা প্লিজ, তোমার সাথে একটু কথা বলবে আমার বন্ধু। তোমার সাথে কথা বলার ইচ্ছা নেই আমার, কিন্তু তোমার বন্ধু কথা বলবে বলে আমি রাজি হলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু। আসলে আমি কেন কথা বলতে চাই সেটা হয়তো আপনি বুঝতে পারছেন। তারপর সবকিছু বুঝিয়ে বললাম। দেখলাম শিখা একটু নরম হলো। হালিমের থেকে ট্রিট নিয়ে চলে আসলাম বাসায়। আমি থেকে কি করব, করুক না। আমি একটু রাত্রির সাথে কথা বলি, তাই ফোন দিলাম, কিন্তু ফোন তো রিসিভ করে না। কেন, কিছু হলো নাকি? আবার ফোন দিলাম, যাকে এবার রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বিজি ছিলাম, তাই ফোন ধরতে রিসিভ করতে পারিনি, সরি। আমি ভালো আছি। জি ভালো আছি। খেয়েছেন? আর পড়াশোনা? সবই করেছি, আর পড়াশোনা ভালো লাগে না। আপনার পড়াশোনা কেমন চলতেছে? আমার পড়াশোনা ভালোই চলছে, আর পাশাপাশি ছোট একটা জব নিয়েছি। এইভাবে আরও অনেক কথা বলে ফোন রেখে দিলাম। জানি না রাত্রির সাথে কথা বলতে আমার এত ভালো লাগে। আমার মনে কিছু একটা টান আছে রাত্রির প্রতি। আবার ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনেই নেই। ঘুম ভাঙে সকালের আজানের শব্দে। নামাজ পড়ে এসে একটু পড়লাম, কলেজে যাই। কলেজ থেকে কাজে এইভাবেই চলতে লাগলো আমাদের জীবন। দেখতে দেখতে আমার সেমিস্টার পরীক্ষা চলে আসলো, তাই একটু ভালো করে পড়াশোনা করছি। মামা, তুই এখন কোথায়? চল না একটু ঘুরে আসি, পড়ার জন্য তো একটু ঘুরতে পারি না। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আমি রেডি হয়ে আসছি। তারপর গেলাম একটা নিদর্শনী জায়গাতে। তো দেখ, জায়গাটা কত সুন্দর, না আসলে দেখতেই পারতাম না রে। দোস্ত, আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আজ মনটা ভালো হয়ে গেল ঘুরতে এসে। এইভাবে অনেক ঘোরাঘুরি করলাম। তারপর রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় চলে আসলাম। রাতে ডিনার করে রাত্রিকে ফোন দিলাম, আর তখনই ফোন থেকে যা বললো তা শুনে মনটাই খারাপ হয়ে গেল। কারণ যতবারই কল দিয়েছি ততবারই এই একই কথা বলে আমার টেনশন আরো বাড়িয়ে দিয়েছে। কি বলেছে ফোন, চলুন তাহলে শুনে আসি। আমি যতবার রাত্রির ফোনে কল দিই ততবারই বলে ফোনটা বন্ধ আছে, দয়া করে একটু পরে আবার চেষ্টা করুন। এটা শুনেই তো আমার টেনশন হতে লাগলো। রাত্রির কি হলো আবার? যদি মাকে ফোন করি তাহলে তো সব জানতে পারবো। কিন্তু পরে আবার মন খারাপ হয়ে গেল এটা ভেবে, মা যদি আবার ভুল কিছু মনে করে বসে। কিন্তু আমি আমার মনকে শক্ত রাখতে পারলাম না, তাই ফোন দিলাম। রিং হচ্ছে কিন্তু মা ফোন ধরছে না কেন? চিন্তা আরও প্রখর হতে লাগলো। কারণ দুজন মানুষের ফোনে ফোন দিলাম, তাও একই ঘটনা। এটা তো নর্মালভাবে নিলে হবে না, তাই আবার ফোন দিলাম। এবার আমার চিন্তার অবসান ঘটিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তোকে ছাড়া কি করে ভালো থাকতে পারি বল? তবুও আল্লাহ অনেক ভালো রাখছে। তুই কেমন আছিস বাবা? হ্যাঁ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়া অনেক ভালো আছে। ঠিকমতো খাওয়া দাওয়া করো, আর শরীরের যত্ন নিও। বাবা, সব করি, আর তুইও করবি। কতদিন হলো তোকে দেখি না, তোকে ছাড়া একটুও ভালো লাগে। আচ্ছা মা, তোমার মেয়ে কেমন আছে? আর আমাদের বাসায় কি আসে নাকি? না রে বাবা, রাত্রি মা ভালো নেই। মার কথাটা শুনে আমার তো কলিজাটাই শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর মাকে বললাম, কেন মা, তার আবার কিছু হয়েছে নাকি যে তুমি কান্না করছো? বাবা, মাহারা মেয়েটা আমার কাছে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট করে,
খুব বেশি না, আর মোবাইলটাও ভেঙে যায়। আচ্ছা সে এখন কেমন আছে? আর আমাদের বাসায় আছে, বেশি কিছু হয়নি, তাই এখন একটু মায়ের সাথে অনেক সময় কথা বলে ফোন রেখে দিয়ে পড়তে বসলাম। তারপর রাতের খাবার খেয়ে আবার পড়তে বসলাম। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে ঘুমিয়ে পড়ার জন্য বিছানায় শরীরটা এলিয়ে দিলাম, কিন্তু ঘুমপুরিটা আমার কাছে আসতেই চায় না, কারণ আমি রাত্রির চিন্তায় বিভোর ছিলাম। অবশেষে ঘুমপুরি আমার কাছে হার মেনে চলে আসে। সকালে ঘুম ভাঙে ফজরের আজানের শব্দে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে আসলাম। এইভাবে দিনগুলো কেটে গিয়ে পরীক্ষার দিন চলে আসে। কাল আমার পরীক্ষা, তাই রাতে মাকে ফোন দিয়ে দোয়া চেয়ে নিলাম। আপনারা কি মনে করেন হ্যাঁ আমি শুধু আমার মা আর রাত্রির সাথে কথা বলি? আরে না, আমার স্যারের সাথে কথা হয় আমার। সর্বশেষে রাত্রিকে ফোন দিলাম। আসলে আমি রাত্রির সাথে কথা না বলে থাকতে পারি না, আমি ওকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ আপনারা ভুল শোনেনি, ঠিকই শুনেছেন, আমি রাত্রির প্রেমে পড়ে গেছি। ভাবতে ভাবতে রাত্রির কথা আমার কানে ভেসে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছো মিস্টার হবুট? আসলে আমরা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি, তাই তুমি করে বলি। একজনকে ছাড়া আরেকজনকে কল্পনা করাটাও বৃথা। ডাক্তার হলামিনা তার আগেই ডাক্তার হলে সম্বোধন করছে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। খাবার খাইছো নাকি টাকা বাঁচাতে খাওয়া বাদ? আরে আমি কি তোমার মতো কিপটা নাকি যে আমি টাকা বাঁচানোর জন্য খাওয়া বাদ দিবা? কি আমি কিপটা? আরে রাগ করো কেন? আমি তোমার সাথে মজা করছিলাম। আমি কি তোমার সাথে একটু মজা কর? আরে রাগ করো না, আমিও তোমার সাথে মজাই তো করলাম। আমি তো হাসিটা দেখি ফিদা হয়ে গেছি। কি সুন্দর হাসি। আমার তো কালকে পরীক্ষা, তুমি দোয়া করো। তোমার জন্য আমার দোয়া সব সময় আছে। তুমি আর আমি তো একই। আমি আর তুমি এক মানে? তোমার বুঝতে এইভাবে অনেক কথা বললাম। ফোন রেখে একটু পড়াশোনা করে ঘুমিয়ে পড়লাম। সকালে নামাজ পড়ে এসে একটু পরে আবার নাস্তা করার জন্য আসলাম। রোকন ভাই চলেন খেয়ে নেই। তারপর নাস্তা করে হালিমকে ফোন দিলাম। কি মামা, কই পড়তে পড়তে পরীক্ষার টাইম ভুলে গেছোস নাকি? আরে দোস্ত, আমি রেডি হয়ে বসে আছি, তুই বেটা আসোস না। এখন আমার দোষ তাই না? দুজন একসাথে কলেজ এসে সিট খুঁজে একটু বড় স্যার এসে খাতা দিয়ে দিল। আমার ভালো না, অনেক ভালো কমন পড়ছে, তাই পরীক্ষার হল থেকে বেরিয়ে। হালিম তোর পরীক্ষা কেমন হলো সেটা? দোস্ত ভালোই, কিন্তু তোর মতো কি আর আমার হবে নাকি? আরে দোস্ত এমন করে বলিস না, এখন চল বাসায় যাই। তারপর বাসায় চলে আসলাম। দুপুরের খাবার খেয়ে কাজে গেলাম। একটু অনেকদিন হলো যাই না। আসলে মালিকটা অনেক ভালো, আর আমার পরীক্ষার কথা শুনে আমাকে ছুটি দিয়েছে। আর আমি যদি সময় পাই তাহলে কাজে গেলেও হবে। তারপর কিছু সময় কাজ করে আবার বাসায় চলে আসলাম। কিন্তু বাসায় এসে দেখি রোকন ভাই কোথায় যেন চলে যাচ্ছে। রোকন ভাই কোথায় যাচ্ছেন এমন কাপড় চোপড় নিয়ে? আমাকে তো কিছুই বলেননি। আসলে তোমাকে বলতে ভুলে গেছি, আমার মেয়ের অসুখ, তাই আমি এই দেশে যাচ্ছি, আর আসবো না। কি বলছেন? আপনি চলে যাবেন তাও একেবারে? আর আমি একটাবারের জন্য জানলাম না। রাগ করিস না ভাই, আমি বলতে ভুলে গেছি। আসলে মেয়ের অসুখের কথা শুনে কিছুই মনে ছিল না, তুই সাবধানে থাকি। এরপর সবকিছু নিয়ে রোকন ভাইকে এয়ারপোর্ট রেখে বাসায় চলে আসলাম। আজ খুব কষ্ট হচ্ছে। রোকন ভাই আমাকে তার ভাইয়ের মতোই দেখছে। আজ সেও চলে গেল, কি করে থাকবো আমি? দুঃখগ্রস্ত মনটাকে নিজে থেকে সান্ত্বনা নিয়ে বোঝাতে বোঝাতে বাসায় চলে আসলাম। বাসায় একা একা ভালো লাগলো না। বসে বসে মনটাকে প্রফুল্ল করার জন্য গেম খেলতে লাগলাম। এটাও আজকে ভালো লাগে না, কি যে করি। হালিমকে ফোন লাগালাম, কিন্তু কি ওই শালা তো এখন দেখি প্রেমিকার লেগে কথা হয়। এইভাবে এই 2 বছরে আমি অনেক কিছু করেছি। বাংলাদেশে বাড়ি করেছি। আচ্ছা আপনাদের বলা হয়নি, আমি আগে যে কোম্পানিতে কাজ করতাম এখন আমি সেই কোম্পানির মালিক। হয়তো ভাবছেন এই 2 বছরে রাত্রিকে ভুলে গেছি আমি নতুন কাউকে পেয়ে। রাত্রিকে ভুলে যায়নি, আর রাত্রিকে যাতে ভুলতে না পারি সেই ভয়ে আমি কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করিনি। আমি রাত্রিকে ছাড়া একটা সেকেন্ডও ভাবতে পারি না, তেমনি রাত্রিও আমায় ছাড়া একটা সেকেন্ডও ভাবতে পারে না। হয়তো এটাই প্রকৃত ভালোবাসা, কিন্তু এটা এখন বন্ধুত্বের বাঁধনে আটকে আছে। দুজনের কেউই কাউকে ভালোবাসি কথাটা বলার সাহস পাচ্ছি না, কারণ ভয় হয় যদি আমাদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায় সেই ভয়ে। চলেন, রাসেলের বক বক অনেক শুনছি, এখন একটু রাত্রে ভাবনাটাও শুনে আসি। ইস, আমি আসলেই পাগলটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি অসহায়। আমি ওকে ভালোবাসি সেইটা কেউ বুঝতে পারে না। কেন এত কেয়ার করি আমি তো আর বলতে চাইলেও যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, রাসেল যদি জানতে পারে কখনো আমি
সেই রাত্রি যে কিনা তার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, সে কি মেনে নেবে আমায়? রাত্রি এসব কথা ভাবছিল। কই তুই এখানে আসতো, তোর সাথে আমার কিছু কথা আছে। আসতেছি বাবা, তুমি একটু বসো। হ্যাঁ বাবা, বলো কি এমন কথা যে জন্য আমায় এত চিল্লায় চিল্লায় ডাকতেছো? মারে, পিতামাতার একটা দায়িত্ব থাকে যে তাদের সন্তানের বিয়ের সঠিক সময় হলে বিয়ে দিয়ে দেওয়া। তোর তো মা নেই, তাই আমি বলতেছি তোর জন্য একটা বিয়ের প্রপোজাল এসেছে। বাবা, তুমি জানোই আমি আমার জীবনের থেকেও বেশি রাসেলকে ভালোবাসি, তারপরও তুমি বিয়ে। মারে দেখ, যে সে ছেলে তোকে কি বল। রাত্রির বাবা আগে থেকেই জানে সব কিছু। আসলে হয়েছে কি, রাত্রি আর রাত্রির বাবা একে অপরের বন্ধু, তাই এইভাবে বলতে ভয়। বাবা, একদিন দেখবা আমার রাসেল অনেক বড় ডাক্তার হবে আর আমায় ভালোবেসে তার বুকে আপন করে নেবে। কি কান্না করিস না রে মা, আমি যে তোর কান্না সহ্য করতে পারি না। আমার রাজকুমারী কে রাসেল না ভালোবাসি পারবেই না। রাত্রির বাবা রাত্রি গাল টেনে বল। এতক্ষণ বাবা মেয়ের কথা অনেক শুনছি, এখন চলেন বিমান না চড়াই আপনাদের লন্ডন নিয়ে যাই। আমি একটু অফিসে বসে কাজ করছিলাম, অমনি মোবাইলের দিকে তাকিয়ে দেখি জানের জিগার দোস্ত কল দিয়েছে। আজকাল দেখি কথাই বলোস না। আরে দোস্ত, তুই এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আর তোকে ভুলতে পারি বল? তুই তো আমার জানের টুকরা। তুই কেমন আছিস? আর আন্টি শিখা? ওরা সবাই ভালো আছে। আর শিখা এখন আমাদের বাড়িতেই থাকে, কারণ তো বিয়েতে তো আর আসলি না। আচ্ছা, আপনাদের বলা হয়নি হালিম যে বিয়ে করেছে, ওর সাথে অনেক কথা বললাম, তারপর কাজ করে বাসায় আসলাম। রাতে আমার আগেই রাত্রে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। তুমি? আমিও অনেক ভালো আছি। দেখো না, আমার বাবা আমার বিয়ে দিতে চায়। ওর কথা শুনি তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। তাই নাকি? তাহলে তো ভালোই, তোমার বিয়ের দাওয়াতটুকু তো পাবো। মেয়ের বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো দিতে চাইবেই। তুমি এটা বলতে পারলে? তোমার বুকে ভাতলো না? না বলে আর কি করবো বলো? আমি না তোমাকে একটা কথা অনেকদিন, মানে কয়েক বছর হলো বলতে চাই, কিন্তু সাহস পাই না। এখন যদি না বলি তাহলে তো আমার থেকে হারিয়ে যেতে পারে। বলো, আমাকে একটা কথা বলবে, তাও আবার অনুমতি লাগবে তোমার? এইটুকু আগে কথা দাও যে কথাটা বলার পর আমাকে ভুল বুঝবে না। আরে বলো না তাড়াতাড়ি, আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি মহারাজের কথাটা শোনার জন্য। আমি তার সামনে হাঁটু গেয়ে বসে প্রপোজ করব, সেই ভাগ্য তার হলো না। ভালোবাসার সঙ্গে আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করে, এর নাম ভালোবাসা হয়। তবে আমি তোমাকে ভালোবাসি। যদি নিদ্রায় স্বপ্নে সব সময় তাকে নিয়ে হৃদয় মাঝে ছবি আঁকানোর নাম হয় ভালোবাসা, তবে আমি তোমাকে ভালোবাসি। হবে আমার একলা পথের সাথী, দেবে কি আমায় অনুমতি তোমাকে সারা জীবন ভালোবাসা? আমি তার উত্তর পাওয়ার অপেক্ষায় রইলাম। কি বলবে রাত্রি, সেটা শোনার জন্য আপনারাও অপেক্ষা করেন। কেমন? কি বললে তুমি? তোমার এত বড় সাহস! এতদিন আমাকে কষ্ট দিয়ে আজকে এসব ভালোবাসার কথা বলতে? তুমি কি আসলেই বুঝতে পারোনি আমিও যে তোমাকে প্রথম থেকেই অনেক ভালোবাসি? রাত্রির প্রথম কথা শুনে তো আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু পরের কথা শুনে অনেক খুশি হই। কারণ রাত্রিও যে আমাকে ভালোবাসে, ইনফ্যাক্ট আমার থেকে বেশি। আমি বলতে পারিনি একটা অজানা ভয়ে তুমি যদি ভুল বুঝে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দাও, তাই। আমি তো এই ভয়টার জন্যই কিছু করতে পারিনি, কিন্তু তোমাকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু তুমি তো বুদ্ধ, তাই বুঝতেও পারো নাই। আর আমি একটা মেয়ে হয়ে কি করে ভালোবাসার কথা আগে বলতে পারতাম বলো, যেহেতু তুমি ছেলে হয়েই এত ভয় পাইতা। হ্যাঁ সত্যি, আমি না দেখেই শুধু আমার মায়ের মুখে তোমার কথা শুনে ভালোবেসে ফেলেছি। কি আজব তাই না? অদেখাই প্রেম, তাও আবার মোবাইলের সামনে ভালোবাসার কথা প্রকাশ। গো, তুমি সত্যিই বলেছ। আমাদের এই প্রপোজ করার কাহিনীটা মনে হয় ইতিহাসে এই প্রথম। আমাদের এই দিনটা স্মরণীয় করে রাখতে গ্রিনিস বুকে নাম লিখে রাখা উচিত। সত্যি তুমি পারো বটে। এই তুমি এমন কথা কোথা থেকে পাও? আগে এমন কথা মনেও আসতো না, কিন্তু তোমার প্রেমের পরশ পেয়ে আমার জ্ঞান অনেক বেড়ে গেছে।
তাই আপনা আপনি এসে গেছে। এইভাবে যাত্রীর সাথে অনেক কথা বলে রাতে খাবার খেতে গেলাম। চাচা আজকে কি রান্না করছেন আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি। রোকন ভাই চলে যাওয়ার পর থেকে এই রহিম মিয়া এখানে কাজ করে, আমি তাকে চাচা বলেই ডাকি। বাবা আজকে তোমার পছন্দের গরুর মাংস বোনা, আলু ভাজি, পোলাও আর একটু পায়েস রান্না করেছি। তাড়াতাড়ি করে খেয়ে নাও তো, পরে ঠান্ডা হলে মজা হবে না। হ্যাঁ চাচা, আপনি আমার সাথেই বসে খেয়ে নেন। তারপর চাচা খেতে না চাইলেও আমার সাথে জোরাজুরি করে খেয়ে নিল। খাওয়া শেষ করে এসে সোজা 5G গতিতে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম ঘুম পরীকে খুঁজতে। সকালে ঘুম ভাঙে ফজরের আজানের মিষ্টি ধ্বনিতে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে বাইরে কিছুক্ষণ হেঁটে বাসায় চলে এসে সকালের নাস্তা করে কলেজে চলে এলাম। সারাদিন কলেজে থেকে বাসায় আসলাম। কলেজ, অফিসের কাজ, রাত্রি আর মার সাথে কথা, এইভাবেই দেখতে দেখতে আপনাদের দোয়ায় আমরা ডাক্তারি পড়ার সব পরীক্ষা শেষ করে যাই। এখন শুধু রেজাল্ট হলেই কিন্তু মায়ের কোলে ফিরে যাবো ইনশাল্লাহ। বাবা ঘুম থেকে উঠ, অনেক বেলা হয়ে গেছে। আর এই নাও তোমার সকালের চা। ধন্যবাদ চাচা। আর আজকে অনেক ঘুম পেয়েছিল, তাই নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু উঠতে লেট হয়ে গেছে। আচ্ছা বাবা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য রাস্তা রেডি করতেছি। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম নাস্তা করতে। সকালে নাস্তাটা করে অফিস চলে আসতে মাঝ পথে দেখি একজন মধ্যবয়সী লোক রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মনে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমি দ্রুত সেখানে গেলাম আর লোকজনের থেকে হেল্প নিয়ে আমার পরিচিত একটা হসপিটালে নিয়ে আসলাম। লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল। আমি বাইরে বসে রইলাম ডাক্তার বের হওয়ার অপেক্ষায়। ডাক্তার তাদের কাজ করুক, আমি বরং আপনাদের ওই লোকটার সম্পর্কে কিছু বলি যতটা জানতে পেরেছি। ওই লোকটার আইডি দেখে বুঝতে পারি তার নাম জাহাঙ্গীর আলম, আর সব থেকে বড় কথা হলো সে বাংলাদেশি। এখন চলুন দেখে আসি ডাক্তার কি করে। তখনই ডাক্তার বের হলো। ডাক্তার আঙ্কেল, কি অবস্থা এখন রোগীর? দেখো রাসেল, তোমাকে এসব বোঝাতে হবে না। তুমি ভালো করে জানো রোগীর কি পরিমাণ রক্ত বের হয়েছে। রক্ত দেওয়া হয়েছে, একটু পরে তাকে বেডে শিফট করা হবে। শি ইজ আউট অফ দ্য ডেঞ্জারাস, কিন্তু তাকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য 1 মাস হসপিটালে রেস্ট দিতে হবে। থ্যাংক ইউ ডাক্তার আঙ্কেল। আমি তো তার কাছে এখন যেতে পারবো না, তাই আমি একটু অফিস থেকে ঘুরে আসি, কেমন? রোগীর যেন কোনো ক্ষতি না হয়। আচ্ছা যাও, কোনো প্রকার প্রবল হলে আমি জানিয়ে দিব তোমাকে। তারপর সোজা অফিসে চলে আসলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এখানে কিছু সময় থেকে কাজ বুঝিয়ে দিয়ে আবার হসপিটালে আসলাম। এসে দেখি রোগীর জ্ঞান ফিরেছে আর কথাও বলতে পারছে না। এই ছেলেটা আপনাকে সময় মতো হাসপাতালে নিয়ে এসেছিল বলে আপনি এখনো বেঁচে আছেন। বাবা তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আর তোমার এই ঋণ আমি মরার পরেও ভুলবো না। আরে এইভাবে বলছেন কেন? আপনার জায়গাতে অন্য কেউ হলেও আমি ঠিক এমনটাই করতাম, কারণ মানুষ হিসেবে এটাই আমার দায়িত্ব। তোমার মতো ভালো মনের মানুষ হয় না। তোমার নাম কি বাবা, আর এখানে কি করো? আমার নাম রাসেল মাহমুদ। আমি এখানে ডাক্তারি পড়তে এসেছি, আর এখানে আমার একটা কোম্পানি আছে। এইভাবে অনেক কথা বলে বাসায় চলে আসলাম। সারাদিনের রাত্রিকে একটা বারের জন্যও ফোন করিনি। কি যে করবে আল্লাহ তাআলাই ভালো জানে। এত চিন্তা না করে রাত্রিকে ফোন দিলাম। প্রথমবার রিং হলো কিন্তু ধরলো না। দ্বিতীয়বার রিং হতেই ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। সারাদিন পর এখন মনে হলো বুঝি আমার কথা? এইভাবে বলো না, সারাদিন শুধু তোমার কথাই ভাবি। একটা কারণে তোমার সাথে আবার মার সাথে কথা বলতে পারিনি। তারপর রাত্রিকে সব কথা খুলে বললাম। এত কিছু হয়ে গেছে, সে এখন ভালো আছে নাকি? হ্যাঁ, সে এখন ভালো আছে। ডক্টর 1 মাস রেস্ট করতে দিয়েছে। আমার না তোমার কাছে একটা চাওয়ার আছে, পূরণ করবে তো বলো? হ্যাঁ, তোমার চাও পূরণ করবো না এটা কখনো হয় বলো? আমার মায়ের পরেই তোমাকে ভালোবাসি। তোমার কি চাও বলো? তুমি ডাক্তার হয়ে সর্বপ্রথম আমার অপারেশন করবে, এটা আমার চাওয়া তোমার কাছে। প্লিজ পূরণ করো। এই তুমি পাগল হয়ে গেছো নাকি? কি সব বলছো? হ্যাঁ যাও, এখন ঘুমাও, তোমার মাথা ঠিক নাই। আমার মাথা ঠিক আছে, তুমি আমার চাওয়া পূরণ করবে, ব্যাস। আচ্ছা ঘুমিয়ে পড়ো, কেমন? শুভরাত্রি বাবু। আচ্ছা বাবুনি, শুভরাত্রি, ঘুমিয়ে পড়ো। এইভাবে অনেকগুলো দিন কেটে গেল। অবশেষে আসতে চলেছে সেই 4টি বছর সাধনার ফল, মানে পরীক্ষার রেজাল্ট। আগামীকাল রেজাল্ট প্রকাশ করবে। সারা রাত রেজাল্টের চিন্তায় একটুও ঘুমাতে পারিনি। যখনই একটু ঘুমের রাজ্যে হারিয়ে গেছি, তখনই কানে ভেসে আসলো ফজরের আজানের মিষ্টি ধ্বনি। ঘুম থেকে উঠে নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে আজ একটু বাইরে হাঁটাহাঁটি করলাম। শত চিন্তাভাবনা মাথায় নিয়ে অনেক সময় হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। ভালো লাগতেছে না, রেজাল্টের চিন্তায় আবার ঘুম না হবার কারণেও। বাসায় এসে সোফা একটু বসে পড়লাম। বাবা তুমি আইছো, তুমি একটু বসো, আমি তোমার জন্য কপি করে আনতেছি, পরে নাস্তা করবে। আচ্ছা চাচা, আপনি যান, আমি আসছি। আচ্ছা বাবা, আমি ওসব ফেসবুক করতে বুঝি না, তুমি যা ইচ্ছে করো, আমি কপি নিয়ে আসি। চাচা চলে গেল কফি বানাতে, আর আমি মনোনিবেশ করলাম ফেসবুকে, মানে একেবারে ফেসবুকের মাঝে। হঠাৎ আমার চোখ আটকে যায় একটা ফটোতে।
আমি তো ভাবতেই পারিনি এত বছর পরে এই মুখটা আমার সামনে ভেসে উঠবে। এই ছবির মেয়েকে তো আমি কোনোদিনই ক্ষমা করব না। আমি যে মেয়েটার কথা বলছি সে আর কেউ না, রাত্রি, মিস রাত্রি চৌধুরী, যে মেয়েকে কলেজে প্রতিদিন অপমান করত। আর তো ফ্রি ছিল। এই ছবিটা দেখে আমার তো অনেক রাগ উঠে গেছে, আবার ভালো লাগছে। রাত্রির চেহারা অনেক সুন্দর। প্রথম যেদিন কলেজে দেখেছিলাম সেদিন ভালো লেগেছিল। রাত্রি ছিল আমার লাইফের ফার্স্ট ক্রাশ। আমি কি ভাবছি, ছি, আমি তো রাত্রিকে ভালোবাসি। এই রাত্রির কথা তো ভুলে ভাবতে চাইবে না। বাবা এই নাও তোমার কফি। কি বাবা এত মনোযোগ দিয়ে? কে? ও চাচা, দিন কফি। তারপর সকালে নাস্তা করে রুমে বসে মার কাছে ফোন দিলাম। এদিকে মা রাত্রির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, তখনই মার ফোনটা বেজে ওঠে। এখন আবার কে ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আম্মু, আমি তোমার কলিজার টুকরা নাসির। তুমি কেমন আছো আম্মু? ও বাবা তুই? আমি তো পড়াশোনা জানি না, তাই নাম্বারটা চিনতে পারি নাই। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। খাবার খেয়েছো? আর কি করছো এখন? তুই খেয়েছিস তো বাবা? আমি খাইছি, আর এখন রাত্রি মামুনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। ও তাই নাকি? তোমার মেয়ে তাহলে তোমার কাছে এসেছে? বাবা, ও তো প্রায় আমাদের বাসায় এসে থাকে। বাবা তোর নাকি রেজাল্ট দিবে? হ্যাঁ আম্মু, আজকে দিবে, এখনো দেয়নি। তুমি দোয়া করো। আমার দোয়া তোর সাথে সব সময় আছে এবং থাকবে। দেখিস তোর রেজাল্ট ভালো হবে। হ্যাঁ তাই যেন হয়। আচ্ছা আম্মু, তোমার মেয়ের কাছে একটু দাও, কথা বলি। আচ্ছা বাবা, দিচ্ছি। এই রাত্রি মামুনি, এই নে আমার ছেলে তোর সাথে কথা বলবে। কি বলো আম্মু? এই নে রাসেল তোর সাথে কথা বলবে। তোরা কথা বল, আমি কফি করে আনি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি করেন, খাইছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব? আমি যেমনে বললাম তুমিও তেমন করেই বলবা। তারপর রাত্রি আর মায়ের সাথে কথা বলে রেজাল্ট দেওয়ার সময় হয়েছে বলে রেজাল্ট দেখার জগতে এন্টার করলাম। অবশেষে 4 বছরের খুশি এক নিমিষে পেয়ে গেলাম। রেজাল্ট দেখে তো আমার চোখ কপালে ওঠার মতো অবস্থা। কলেজে টপ করেছি। আজ আমার খুশির দিন যেন কমছেই না। আমি চাচাকে জড়িয়ে ধরে, চাচা আমার আজকে ডাক্তারি পরীক্ষার রেজাল্ট দিছে, আমি কলেজে ফার্স্ট হয়েছি। চাচা অনেক খুশি। তারপর সবাইকে জানিয়ে দিলাম। কলেজের স্যারদের মিষ্টি মুখ করিয়ে আসলাম। এখন আমি একজন পরিপূর্ণ ডক্টর। আমি পেরেছি আমার বাবার স্বপ্ন পূরণ করতে। আজ আমি সত্যি অনেক খুশি। কারণ কি জানেন? আমার মায়ের কষ্টের টাকায় পড়াশোনা করে ডাক্তার হতে পেরেছি। মায়ের কষ্ট বিফলে যেতে দেয়নি। বিকেলে জাহাঙ্গীর আলমের সাথে দেখা করলাম। সেই দেখা করতে বলেছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো আমাকে এখানে কেন ডেকেছেন? শুনলাম তুমি নাকি বাংলাদেশে একেবারে চলে যাচ্ছ, তাই ভাবলাম তোমার বাসাটাই আমি ভাড়া থাকি। তুমি তোমার বাড়ির মালিকের সাথে কথা বলে ঠিক করে দাও। তোমার কাজের লোকটাও তাহলে এই বাসায় কাজের সুযোগ পাবে। ঠিকই বলেছেন। তারপর সবকিছু ঠিক করে বাসায় চলে আসলাম। চাচাকে সবকিছু বুঝিয়ে বললাম। এভাবে অফিসের কাজ করতে থাকি আমার সব কাগজপত্র বের হওয়ার আগ পর্যন্ত। শেষমেশ আমার সব কাগজপত্র হাতে এসে যায়। আমি ফ্লাইটের টিকিট করে রেখেছি। 4 দিন পরে আমি বাংলাদেশ চলে যাব। এসব ভাবছি তখনই মনে পড়লো চাচার কথা। আচ্ছা, আপনাদের বলাই হয়নি, আমার বাসাটা জাহাঙ্গীর আলম ভাড়া নিয়েছে। কারণ সে এখানেই থাকবে, আর চাচাও এখানে কাজ করতে পারবে। আর অফিসের কাজ আমি বাংলাদেশ থেকেও করতে পারবো। আর আপনাদের কিন্তু একটা খুশির খবর দিতে ভুলে গেছি অলরেডি। আমার বাংলাদেশের নাম করা একটা হসপিটালে চাকরি হয়েছে। বাংলাদেশ গেলেই জয়েন করতে পারবো। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। আর মাত্র 1 দিন পরে আমি বাংলাদেশ যাব ইনশাল্লাহ। 4টা বছর পর দেশে যাব। মনের খুশির কোনো কমতি নেই। কিন্তু একটু শপিং মলে গেলাম মা রাত্রির জন্য কিছু কেনাকাটা করতে। শপিং মল ঘুরে কেনাকাটা করে ডিনার করে বাসায় আসলাম। চাচা আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আর এই নিন আপনার কাপড় আর খাবারগুলো আপনার। বাবা তুমি এত বড় মনের মানুষ, তাই একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। দোয়া করি তুমি জীবনে সৎ পথে চলে অনেক বড় হও। না চাচা, এভাবে বলবেন না। আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আর আমি চলে গেলে কিন্তু দেখিয়ে শুনে থাকবেন। জাহাঙ্গীর আলম স্যারও অনেক ভালো মানুষ। আপনার কোনো কষ্ট হবে না এখানে। আচ্ছা বাবা, রুমে যাও, গিয়ে সব গুছিয়ে প্যাকেট করে নাও আর একটু রেস্ট করো। তারপর আমি রুমে এসে অনেক সময় ধরে সবকিছু গুছিয়ে শেষ করলাম। আসলে অপেক্ষার সময় শেষ হতেই চায় না। কখন সকাল হবে, কখন যাব, আমার ফ্লাইট আগামীকাল সকাল 10টায়। এসব ভাবতে ভাবতে মনে পড়ে গেল আম্মুর সাথে একটু কথা বলে নেই, মনটা একটু ভালো হবে। ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। বাবা তুমি কেমন আছো? আর বাবা কালকে কখন আসবে? হ্যাঁ আম্মু, আমি ভালো আছি। কাল সকাল 10টায় ফ্লাইট আমার। আমি তোমার জন্য অনেক কিছু কিনেছি। বাবারে আমার কিচ্ছু চাই না, শুধু তুই আমার বুকে ফিরে আসো, তাই আমি অনেক খুশি। এইভাবে মায়ের সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। এখন আর রাত্রির সাথে কথা বললাম না। বিকেলে তো কথা বলছি। এমনিতেও শরীরটা নাকি ভালো না, তারপর কি নিয়ে যেন হারানোর ভয় চিন্তা করছে। কিন্তু ঘুম চোখে কিছুতে আসছে না। অবশেষে অনেক কষ্টের পরে ঘুম নামক রাজ্য জয় করতে পারলাম। রাত্রি, একটু আদর করতে দাও, এই বলে আমি তার দিকে এগিয়ে গেলাম।
দুজন খুব কাছে, আর তো কাছে যেতে পারছি না। যেই না তার ঠোঁট ছুতে যাবো অমনি কানে ভেসে এলো আজানের সুর, আর ঘুম ভেঙে গেল। তাহলে এত সময় স্বপ্ন দেখছিলাম। ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে নাস্তা করে নিলাম। চাচা আমি চলে যাচ্ছি, আপনি সাবধানে থাকবেন, আর কোনো সমস্যা হলে শহীদুল ভাইকে জানাবেন, আমার অফিসের ম্যানেজার নাম। অনেক কথা বলে চাচার থেকে বিদায় নিয়ে বিমানবন্দরে চলে আসলাম। ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। অবশেষে আমার পালা। Good morning, Mr. Russell Mahmood. গুড মর্নিং ম্যাম। Show me your face, please. Why not? Thank you. There have a seat, please. ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপর সবকিছু শেষ করে বিমানে এসে বসে পড়লাম। একটু পর বিমানবালারা বলে দিলেন বিমান এখন টেক অফ করবে। একটু পর বিমান আকাশে উড়াল দিল, গন্তব্য বাংলাদেশ। একটু পরে, এক্সকিউজ মি। Yes, sir. May I help you? Can I have a 500 million bottle of water? Why not? Give me a 2 minute. 2 মিনিট পরে। Sir, take your water. থ্যাংক ইউ সো মাচ। Welcome, sir. Have good flight. অনেক সময় পর বিমান বাংলাদেশের মাটিতে ল্যান্ড করলো। এয়ারপোর্টের সকল কাজ শেষ করে বাইরে এসে একটা গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে বাসায় এসে গাড়ি থেকে সব নামিয়ে গাড়িকে বিদায় দিয়ে আম্মুকে ডাকতে লাগলাম। আম্মু তুমি কই? দেখো আমি এসেছি। আমি তো রান্নাঘরে ছিলাম বাবা। কেমন আছো তুমি? আর তুমি অনেক শুকিয়ে গেছো, তোর মেয়ের কোনো খবর নেই তাই না? না বাবা, তা নয়। রাত্রিমা আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে। কয়েকদিন কি যে হয়েছে জানি না। এত ভালোবাসে তোমাকে, তাহলে তোমার একমাত্র ছেলে আজকে আসবে শুনেও দেখতে আসলো না কেন? না বাবা, তা নয়। রাত্রিমা মনে কয়েকদিন হলো আসতেছে না। তারপর মা ছেলে অনেক কথা বলে রুমে ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার সময় আম্মু বলল, আম্মু তুমি আমাকে একটা কথা বলবে? বাবা, আমি তোকে একটা কথা বলতে চাই। কথাটা তোর কেমন লাগবে সেইটা আমার অজানা, তবু তুই যদি অনুমতি দেস তাহলে কথাটা বলতে পারতাম। আম্মু তুমি আমাকে একটা কথা বলবে, তার জন্য অনুমতি চাইছো? এত বড় হয়ে গেছি, তুমি একটা কেন 1000টা বলো। তুমি যেটা ভালো মনে করো সেটা করো, আমি সবসময় তোমার সাথে আছি। আচ্ছা বাবা, আমি তোর কথা শুনে অনেক খুশি হলাম। আমি তাহলে সবাইকে দাওয়াত করি, তুই তোর লোকজন দাওয়াত করিস। মার সাথে অনেক কথা বলে একটু রেস্ট নিলাম। আম্মু আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তুমি চিন্তা করো না একদম। এই যাবো 5 মিনিট আড্ডা দিব, দেন চলে আসবো। আচ্ছা বাবা, সাবধানে যাইস। এমনিতেই দেশে কোভিড-19 ভাইরাস মারামারি আকার রূপ নিচ্ছে। তারপর বাইরে আসতে আসতে রাত্রিকে ফোন দিলাম, রিং হচ্ছে। এই সময় আবার কে ফোন দিল? এমনিতেই রাসেলের চিন্তায় আমার অবস্থা খারাপ, তার উপরে আবার ফোন। ধ্যাৎ, ভালো লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। কখন বাসায় আইছো আর আমার খবর একবারও নাওনি? আরে মহারানী এত রাগ করো না, অনেকদিন পরে মাকে কাছে পেয়েছি তাই সবকিছু ভুলে গিয়েছিলাম, সরি। মাফ করতে পারি যদি এখনই আমার সাথে দেখা করো। দেখা তো করতে বললাম, এখন কি হবে যদি আগের সব ক্ষমা না করে? আচ্ছা আমি দেখা করতে রাজি, কোথায় আসতে হবে বলো, আর আমি তোমাকে চিনবো কিভাবে? আমি তোমার পছন্দের শাড়ি পরে আসবো, এইখানে চলে আসো। তারপর ফোন রেখে চলতে লাগলাম রাত্রির বলা জায়গায়। অবশেষে সেই জায়গায় চলে আসলাম, কিন্তু কোথাও রাত্রিকে দেখতে পেলাম না। এই তো একজনকে দেখতে পাচ্ছি, উনি একটা জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে মনোযোগ করে কিছু একটা করছে, গভীর চিন্তা করছে মেবি। একটু কাছে গিয়ে, আরে কি তো আমার চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আচ্ছা আচ্ছা মনে পড়েছে, এই তো সেই রাত্রি যে আমায় কলেজে প্রতিদিন অপমান করতো আর অত্যাচার করতো। এখানে আর থাকবোই না, আবার আমাকে দেখলে অপমান করতে পারে। আর অনেক সময় পার হয়ে গেছে, রাত্রে আসেনি, তাই বাসায় চলে আসার জন্য রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছি। অমনি একটা মেয়ের মিষ্টি কণ্ঠ ভেসে আসলো। এই যে ভাইয়া, শুনতে পারছেন? আমি ডাক শুনে ওর দিকে ফিরে তাকালাম। আরে এটা তো অহংকারী রাত্রির বান্ধবী মেঘ। হ্যাঁ আপু, আমাকে ডাকছেন? আমি আপনাকে ডাকতেছি। আমার যদি ভুল না হয় তাহলে আপনি সেই খ্যাত ছেলে রাসেল, রাইট? হ্যাঁ আপু, আমি সেই খ্যাত ছেলে রাসেল। সো আরো অপমান করার জন্য রাখছে নাকি? আসলে ভাইয়া, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। সরি ভাইয়া, আমাদের ক্ষমা করে দিয়েন। চলেন না কফি খেতে খেতে কথা বলি। আপনাদের মতো অহংকারী মানুষের সাথে আমার কফি খেতে বয়ে গেছে, যারা মানুষকে মানুষ মনে করে না। ধন্যবাদ, ভালো থাকেন ভাই। তারপর সেখান থেকে চলে আসলাম। মেঘ অবশ্য অনেকবার ডেকেছিল, আমি শুনিনি। এইভাবে দেখতে দেখতে অনুষ্ঠানের দিন চলে আসলো সকালবেলা। বাবা তুই একটু গেটে দাঁড়িয়ে মেহমানদের আপ্যায়ন কর। আচ্ছা মা। সব মানুষকেই আপ্যায়ন করে ভিতরে পাঠিয়ে দিলাম। একটু পরে একটা নামি দামি গাড়ি এসে থামলো আমার সামনে। গাড়ি থেকে যে নামলো তাকে দেখে আমার মেজাজ একেবারে কারেন্টের ভোল্টেজের মতো 11,000 ভোল্টেজ রূপ ধারণ করলো। যে গাড়ি থেকে নামলো সে আর কেউ না, অহংকারী মেয়ে রাত্রি। হ্যাঁ ঠিকই শুনেছে, মেয়েটা রাত্রে ছিল। আমি তার কাছে এগিয়ে গেলাম। কি ব্যাপার ম্যাডাম, আপনার মতো বড়লোক বাবার একমাত্র অহংকারী মেয়ে হঠাৎ আমার বাড়িতে? আসলে আমি সবকিছুর জন্যই দুঃখিত, প্লিজ ক্ষমা করে দাও। কি ব্যাপার, এই কাল নাগিনী এমন ভালো হয়ে গেল? অবশ্যই গোলমাল আছে, ক্ষমা চাইলে কি পাওয়া যায়?
আর আমার বাড়িতে কেন এসেছেন? নাকি আগের করা অপমান কম ছিল তাই আবার করতে আসছেন? দেখো, আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। আমি আগের সব কিছুর জন্য অনুতপ্ত। প্লিজ ক্ষমা কর। অনেকগুলো চড় লাগিয়ে দিলাম। কি ভাবিস নিজেকে? তুই যা করেছিস আমার সাথে তার কোনো ক্ষমা নেই। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। সবাই আমার এমন ভয়ঙ্কর রূপ দেখে তো অবাক। তারপর রাত্রে সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। কি ভাবছেন আমি মেরেছি? আরে না, আম্মু আমার গালেই প্রথম থাপ্পড় দিয়ে। তোকে আমার ছেলে বলতেও আমার ঘৃণা হচ্ছে। কি করে পারলি মেয়েটার সাথে এমন করতে? জানি না তুই রাত্রিকে কি করে চিনিস। চিনি মানে ওই সেই মেয়ে যে আমার কলেজে সবার সামনে প্রতিদিন অপমান অত্যাচার করেছে। এই সেই মেয়ে যার পেটের ভাত হজম হতো না আমাকে অপমান না করে। তুই শুধু ওর খারাপ রূপটাই দেখেছিস, ওর ভিতরে ভালো মনটাকে দেখিসনি। থাকতিস তো বস্তিতে পড়ে, রাতের জন্য ডাক্তার হয়ে এখন বড় হয়ে গেছিস, তাই না? আমার ডাক্তার হওয়ার পেছনে রাত্রির সম্পর্কটা কি সেটাই তো বুঝতে পারছি না আমি। আরে বুঝতে চেষ্টা করে তো বুঝবি। তুই একদিন রাত্রি ইজ্জত রক্ষা করেছিলি, সেই দিন থেকে রাত্রি তোর প্রেমে পড়ে যায়, কিন্তু কখনো বলিনি। তোর বাবা মরে যাওয়ার পর তুই অনেক ভেঙে পড়স, এমনকি চিন্তার কারণে পড়া বাদ দিতে চেয়েছিলি। তখন রাত্রি আমার আর রবিকুল বাইকে দিয়ে সব ঋণ পরিশোধ করায়। এটা বলে যে তোকে সবাই সাহায্য করতেছে, আর তুইও মেনে নিলি যে তোকে সবাই সাহায্য করতেছে। আরে সমাজের সেই মানুষগুলো লাখ লাখ টাকা নষ্ট করবে, তা গরিবের সাহায্য করবে, আর তোকে 3 লাখ টাকা দিয়ে সাহায্য করেছে। সবচেয়ে বড় কথা, তুই মেডিকেলের চান্স পাসনি। দেশের আনাচে কানাচে তোর মতো আর অনেক মেধাবী পড়ে। তখন রাত্রি আমার মাধ্যমে তোর লন্ডন পড়ানোর ব্যবস্থা করে, আর তোর মায়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আর তুই এমন একটা মেয়ের গায়ে হাত তুললি, তাও এতগুলো আজ পর্যন্ত রাত্রি বাবা ওর গায়ে কখনো মশা পড়তে দেয়নি। তুই সব থেকে দামি জিনিস হারিয়ে ফেলি। স্যার আর মায়ের কথা শুনে তো আমি অবশ হয়ে যাওয়ার মতো। যেই আমার জন্য এত করলো আর তাকে উপহার স্বরূপ এমন ব্যবহার দিলাম, যাকে জীবনের থেকে বেশি ভালোবাসি, তাকে কি করে পারলাম এমনভাবে মারতে? স্যার আমি আমার ভুল বুঝতে পারছি, প্লিজ বলেন রাত্রে এখন কোথায়? আমি কিছুই জানি না। আম্মু ক্ষমা করে দাও। আর তুমি তো বলো আমার রাত্রে এখন কোথায়? আমি ক্ষমা তখনই করব যখন রাত্রি তোকে ক্ষমা করবে। আমার সামনে থেকে সর। ঠিক তখনই স্যারের ফোনে রাত্রির বাবার কল আসে, আর কল ধরেই স্যার চিৎকার করে ওঠে। না না, এটা কিছুতেই হতে পারে না। স্যার আপনি এমন করে চিৎকার করলেন কেন? কি হয়েছে বলেন? রাসেল রাত্রি অ্যাক্সিডেন্ট করেছে, ওর বাবা কল করে বললো এই হাসপাতালে নিছে, আর খুব খারাপ অবস্থা। আম্মু তো এই কথা শুনে অজ্ঞান হয়ে গেল। আমি আর স্যার দ্রুত গাড়ি নিয়ে হসপিটালে চলে আসলাম। রাত্রি এখন কোথায় আর কেমন আছে? তখনই ডাক্তার এসে বলে রোগীর অবস্থা খুব একটা ভালো না, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। কিন্তু সেই বড় ডাক্তার আমাদের এখানে এখনো আসেনি। এখানে যে ডাক্তারের কথা বলা হচ্ছে সেই ডাক্তার আমি। এখানেই চাকরি হয়েছে আমার। ডাক্তার আমি রোগীর অপারেশন করব, আপনি সব ব্যবস্থা করুন। আমার কথা শুনে স্যার বাদে সবাই ভূত দেখার মতো তাকিয়ে আছে। তুমি অপারেশন মানে বোঝো? এইগুলো খেলা মনে হয় তোমার কাছে? তখন আমি আমার আইডি কার্ড দেখালাম। সরি স্যার, বুঝতে পারিনি। তারপর সার্জারি করার জন্য গেলাম। আজকে আমার ভালোবাসার প্রমাণ। আমাকে দুর্বল হলে চলবে না, পারতেই হবে। এখানে অপারেশন চলতে থাক, আমরা বরং জেনে আসি রাত্রির সাথে ঠিক কি ঘটেছিল। রাত্রি কান্না করতে করতে অনেক জোরে টাইপ করতে থাকে, সামনের দিকে তার কোনো খেয়াল নেই। হঠাৎ একটা টাক এসে রাত্রির গাড়ি পিছিয়ে দিয়ে যায়। রাস্তার লোকেরা এগিয়ে এসে দেখতে পায় রাত্রি এখনো বেঁচে আছে, আর দ্রুত হসপিটালে নিয়ে যায়। এই হসপিটাল যেহেতু রাত্রি দিয়ে পরিচিত, তাই ডাক্তার রাত্রি বাবাকে ফোন করে এবার তাহলে বাস্তবে ফিরে যায়। পাক্কা 2 ঘন্টা সার্জারি করার পরে ডাক্তার আর আমি বাইরে বের হই। রাসেল রাত্রির এখন কি অবস্থা? আমি বলতে পারবো না, ডাক্তার সাহেব আপনি বলেন। দেখেন আপনারা সবাই এভাবে ভেঙে পড়বেন না। ডাক্তার যা বলো তা শুনে সবাই নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তারের কথাটা হলো রাত্রি আর আমাদের মাঝে তার নর্মাল লাইফে ফিরে আসবে না। যদি আগামী 72 ঘন্টার মধ্যে রাত্রি জ্ঞান না ফিরে আসে, তাহলে সে কমায়, আর এরকম রোগী কমায় চলে গেলে ঠিক হওয়ার চান্স খুবই কম। আপনাদের দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাত্রিকে আল্লাহ আপনাদের মাঝে ফিরিয়ে দিতে পারে। তাই কি হবে রাত্রি? রাত্রি কি আমাদের মাঝে আর ফিরবে না? এমন একটা ভালো মনের মেয়ে দুনিয়া থেকে অল্প কিছুই ভাবতে পারতেছে না সবাই। রাসেল তো কিছুই ভাবতে পারতেছে না। আজ তার একটু ভুলের জন্য রাত্রি এমন অবস্থা। আমি যদি এমনটা না করতাম তাহলে এমন কিছুই হতো না। নিজের কপাল নিজে চাপড়াচ্ছে। রাসেলের এমন অবস্থা দেখে রাত্রি আব্বু ও স্যারকে বলে, এই ডাক্তারটা কে আর রাত্রির জন্য এমন করছে কেন? বন্ধু, এই ডাক্তারটা হলো সেই রাসেল যাকে আমাদের রাত্রি নিজের থেকেও বেশি ভালোবাসে, আর সেটা আজ নিজের জীবনটা দিয়ে। রাত্রি বাবা এইটুকুতে সব বুঝতে পারলো, কারণ রাত্রি তো আগে থেকে সব জানিয়েছিল, কিন্তু চিনতে পারেনি আগে কখনো রাত্রি পরিচয়। দেখো বাবা, এভাবে ভেঙে পড়ে চলবে নাকি? তুমি যদি এমনভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে বলো? আর রাত্রিকে বা কি বলবো যে তুমি তার জন্য শুধু কান্না করেছো? বাবা আপনি বলেন আমি কি করে শান্ত হবো? আজ আমার একটা ভুলের জন্য তার অবস্থা। এভাবে নিজেকে দোষারোপ করো না। সবাই ভাগ্যের লিখন, আর আল্লাহ যা করে সবকিছু ভালোর জন্যই করে। শান্ত হও। রাসেল রাত্রি কোথায়? আমার রাত্রি মামুনি কোথায় বল? আম্মুর জ্ঞান ফেরার পরেই রাত্রির ঘটনা মনে পড়তে হাসপাতালে চলে যায়। আমি দেখো আমার রাত্রি কত সুন্দর করে ঘুমিয়ে আছে, রাগ করে আমার সাথে কথা বলছে না। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম,
এইভাবে কান্নাকাটি দোয়ার মধ্যে কেটে যায় 48 ঘন্টা। এই দুদিনের মধ্যে কারো মুখে একটু খাবার যায়নি। সবাই রাত্রির জন্য দোয়া করেছে। আম্মু রাত্রির কথা শুনলে অজ্ঞান হয়ে যায়, তাকেও স্যালাইন দিয়ে রাখা হয়েছে। দেখতে দেখতে অনেক কষ্টের পর 70 ঘন্টা পার হয়ে গেল, তাও রাত্রির জ্ঞান ফেরার নাম নেই। সবাই তো আশা ছেড়ে দিয়েছে যে রাত্রি আমাদের মাঝে আর আগের রূপে ফিরে আসবে। এদিকে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি তার জীবন ভিক্ষা। এদিকে কেউ একজন এসে বলতে, রাসেল স্যার তাড়াতাড়ি আসেন, রাত্রি ম্যাডামের জ্ঞান ফিরে এসেছে। আল্লাহ আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানিয়ে রাত্রির কাছে দৌড়ে চলে আসলাম। রাত্রি একটু করে হাত নাড়াচ্ছে আর চোখ খুলতে পারছে না, শুধু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমি রাত্রির চোখের জল মুছে দিলাম। এদিকে রুমে এসে আম্মু আর শ্বশুর মশাই কান্না জুড়ে দিয়েছে, তাদের বাইরে বের করে দিলাম। রাত্রি চোখ খুলো, দেখো আমি তোমার সাথে আছি। কখনো ভুল বুঝবে না, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে শাস্তি দিও, তুমি চুপ করে থেকো না। তোমার এমন অবস্থা আমার ভালো লাগে না। আমি রাত্রির একটা হাত ধরে কান্নাই করে ফেলেছি। হঠাৎ অনুভব করে পারলাম কে যেন তার ভালোবাসা মিশ্রিত নরম হাত দিয়ে আমার চোখের জল মুছে দিচ্ছে। সাথে সাথেই আমি মাথা তুলে দেখি রাত্রি আমার চোখের জল মুছে দিয়েছে আর ছোট ছোট কণ্ঠে বলছে, এইভাবে কান্না করো না, আমার অনেক কষ্ট হয়। আমি কিছু না বলে রাত্রিকে জড়িয়ে ধরলাম। রাত্রির কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। একে একে সবাই ভেতরে এসে রাত্রির সাথে কথা বললো আর আমাদের একা রেখে বাইরে চলে গেল। যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ রাগ করো না, আমি মানছি যে তোমার সাথে অনেক বড় ভুল করেছি, ক্ষমা করে দাও। না, তবুও তোমার সাথে কোনো কথা নেই, যাও এখান থেকে। দেখো আমি কানে ধরলাম, ক্ষমা করে দাও। তুমি যদি আগেই সবকিছু খুলে বলতে যে তুমি সেই রাত্রি, তাহলে এত কিছুই হতো না। আচ্ছা তুমি যখন ক্ষমা করবে না, তাহলে আমার জীবন রেখে আর গেলাম। তুমি তাইলে এমন কথা বলবে কেন? আর কখনো এমন কথা মুখেও আনবে না বলে দিল। এর মধ্যে গলা কাশি দিতে দিতে ডাক্তার সাহেব আর আমার বাড়ির সবাই ভেতরে আসলো। এবার একটু আশেপাশে লোকজনকে দেখে আসলে রাত্রি তখন আমার বুকে মাথা রেখে জড়িয়েছিল। রাত্রি কিছুটা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। তারপর টানা 2 সপ্তাহ হসপিটালে রাত্রির সাথে কষ্টের মাঝে সময় পার করে বাসায় চলে আসলাম। রাতে ডিনার করার সময় কিছু কথা হয়েছিল, আমরা সবাই মনোযোগ সহকারে খাবার খাচ্ছিলাম। ঠিক তখনই শ্বশুর মশাই বলল, সাহেবা একটা কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দিতেন তাহলে বলতাম। আমি বলছিলাম কি, রাত্রি আর রাসেলের বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে, আর যদি আপনার কোনো দ্বিমত না থাকে। কথাটা শুনে আমি অবাক হলাম আর রাত্রি তো লজ্জা পেয়ে নিচের দিকে। ঠিকই বলেছেন বিহাই সাহেব, আমি কথাটা আপনাকে বলতে চাইছিলাম, কিন্তু ভাগ্যের কি খেলা, আপনি আগে বলে দিলেন। আমি আপনার কথার সাথে একমত। আচ্ছা তাহলে আগামী শুক্রবার বিয়ের কাজটা সেরে ফেলি, শুভ কাজ দেরি। আচ্ছা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমি তো আপনার সাথে আছি। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম, কারণ আর মাত্র 3 দিন পরে বিয়ে, তার জন্য তো প্রিপারেশন নিতেই হবে, তাই না? সবচেয়ে বড় কথা, সবাই দাওয়াত দিতে হবে সবাইকে। শুয়ে রাত্রিকে ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? শোনো, তোমার মনে জমানো যত কথা আছে সব বাসর রাতে বলবা। বিয়ের আগে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবা না, এটা আমার ইচ্ছা। তোমার জন্য একটু শাস্তিও বটে। কি আমার শর্ত? আমি মানতে পারবো না। না পারলে কি হবে, কষ্ট করে হলেও থাকতে হবে। বাই জানো, বাই সোনা পাখি, শুভরাত্রি। আচ্ছা তোমার খুশির জন্য আমার এটুকু কষ্ট কিছুই না, থাকবো আমি, যতই কষ্ট হোক না। গুড নাইট। এভাবে অনেক কথা বললাম, কারণ শর্ত মোতাবেক বিয়ের আগে আর কথা বলতে পারবো না। তাই সকালে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় এসে, বাবা বিয়ের আর মাত্র 2 দিন বাকি, তাই বিয়ের কার্যগুলো আগেই সেরে ফেল, যা আগে বিয়ের জন্য শপিং করে আন। তারপর শপিং মলে চলে গেলাম, ঘুরে ঘুরে অনেক কিছু কিনলাম আমার পছন্দ মতো। বাইরে খাবার খেয়ে বাসায় চলে আসলাম আর আম্মুকে সবকিছু বুঝিয়ে দিলাম। সব কাজ শেষ করে অবশেষে বিয়ের দিন চলে আসলো। আমরা সবাই রাত্রিদের বাড়িতে গেলাম, কিন্তু সবাইকে গেট দিয়ে ঢুকতে দিচ্ছে, শুধু আমাকে আর আমার বন্ধুদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। কয়েকটা মেয়ে গেট আটকে রেখেছে, তাদের শর্ত হলো টাকা দিয়ে গেট পার হতে হবে, তাও আবার পাক্কা 5,000 টাকা। এই যে আপুমনি এত সময় ধরে আমাদের এখানে দাঁড়িয়ে রেখে কষ্ট দিলেন, তার টাকা তো আগে বলে দিয়ে দিতাম, আমরা আবার ছোট বাচ্চাদের এরকম টাকা এমনি দিয়ে থাকি। ভাই রে ভাই, তুষারের কথা শুনে তো সব কটা মেয়ে একেবারে রাগে লাল হয়ে গেল। হাই, আপনি আমাদের ছোট বাচ্চা বলছেন? আপনি জানেন
আমরা সবাই কলেজে পড়ি। কলেজে পড়েন তো কি হয়েছে, ছোট বাচ্চা না হলে ওই টাকা চায় না। এইভাবে অনেক কথা কাটাকাটি করে ভেতরে প্রবেশ করলাম। আমাকে আর আমার বন্ধুদের নাকি অন্য জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছে, তাও পরিবেশন করবে নাকি সেই ডেঞ্জারাস লেডি টিম। বিয়ে যে কত মজা, খালি খাওন আর খাওন। এ মনে হয় বাপের জন্মে খায়নি, দেখ কেমন করে খাইতেছে পেটুকগুলা। এর আগে খামু কেমনি, কারণ বিয়ে তো আজকেই হইতেছে তাই না? আচ্ছা আপনারা টাকা নেবেন, চাইলে এমনি দিতাম, কিন্তু ভালো খাবারগুলো নষ্ট করছেন কেন? কই আপনাদের চোখে পাওয়ার নাই তাই নষ্ট খাবার বলতেছেন? বন্ধু আমি তো শেষ, এটা কি পড়ছি? আমি তো পুরাই শেষ, কারণ মরিচ পড়ছি। মেয়েগুলো তো হাসতে হাসতে শেষ। এভাবে সকল কাজ শেষ করে বিয়ের কাজ শুরু করা হলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিল। আসসালামু আলাইকুম, সবাই বেয়াদবে মাফ করবেন, আমি কিছু কথা বলতে চাই। সবাই আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে, ভূত দেখার মতো অবস্থা। হ্যাঁ বাবা, তোমার বলার থাকলে এই কথা বলতে পারো। আমি চাই আপনারা কেউ শুনে আছেন কনের কাছ থেকে সে বিয়ের দিন মোহর হিসেবে আমার কাছ থেকে কি বা কত চায়। তুমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছো। তারপর রাত্রির কাছে শোনার জন্য গেল। আপনি দেন মোহর হিসেবে কি চান, যদি একটু বলতেন। রাত্রির কথা শুনে সকলে অনেক খুশি হলো। এবার আপনি বলেন আপনার স্ত্রীকে কি দিতে চান দেন মোহর হিসেবে। তখন আমি আমার ব্যাগ থেকে একটা কোরআন, একটা জায়নামাজ আর একটা তসবিহ, একটা হিজাবি বোরখা বের করে দিলাম। কাজী সাহেবের হাতে দিলাম। সবাই তো অবাক, এমন দিন মোহর তারা সহজ। তারপর বিয়ের কাজ শেষ করে বউ নিয়ে সবাই বাড়িতে। সবাই শুধু রাত্রির দিকে খেয়াল রাখতেছে, আমার দিকে ফিরেও দেখতেছে না। আছে বন্ধু আছে, তুমি এখন যাও, ভাবি একা একা বসে আছি তোমার জন্য, যাও, নয়তো আবার খবর করে ছাড়বে। এমনিতেই যে রাগি মেয়ে, হা হা বলেই সবাই হাসতে নিল। তারপর বন্ধুরা সবাই মিলে জোর করে রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। অমনি রাত্রি খাট থেকে দৌড়ে নেমে আসলো। আমার তো ভয়ে শেষ, আমি কি করবে কে জানে না। রাত্রি আমার পা ধরে সালাম করতে নিল। অমনি আমি তাকে, এই চলো আগে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া নিই। তারপর দুজন নামাজ পড়ে নিলাম। আমি রুমের এদিক ওদিক খুঁজতে থাকি, বিড়াল তো দেখছি না। এই তুমি এমন করে কি খুঁজতে? বিড়াল খুঁজতেছি, তার মানে বন্ধুরা তো বললো আজকে বাসর ঘরে বিড়াল খুঁজতে। ও এই কাহিনী, তুমি বুঝতে পারোনি গো। এরপর রাত্রি আমার খুব কাছাকাছি এসে, এই আমার না তোমার মতো সুন্দর বেবি চাই। আমার ঠিক তোমার মতো একটা সুন্দর রাগী মেয়ে চাই। আচ্ছা তুমি মেয়ে চাচ্ছ কেন? কারণ পৃথিবীতে সেই নারী সবচেয়ে ভাগ্যবতী যার বিয়ের দিন মোহর কম আর সন্তান মেয়ে। আর মেয়ে হলো একটা জান্নাত। আমি তাহলে দুইটাই চাই। তাহলে যে অনেক বেশি কষ্ট করতে হবে। তাই কি একটু না হয় কষ্ট করলামই। যান ওদের মনে সুখে বাসর করতে দিন, ওদের চলতে থাকুক ওদের মিষ্টি ভালোবাসার সংসার। গল্পটা এখানে টেনে দিলাম।